আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? আমাকে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু লিখে জানাও। আমি ঠিক বুঝতে পারছি না আমার মাইক্রোফোনটা কাজ করছে কিনা। পাচ্ছ? আমাকে একটু ফিডব্যাক দিলে আমি বুঝতে পারতাম। যে হচ্ছে এখানে কমেন্ট আসছে না। এখন কি শুনতে পাচ্ছ?
আমাকে এখন একটু জানাও তো তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমি খুবই কনফিউজ, বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, কিছু একটা হচ্ছে, আমি ঠিক ধরতে পারছি না। আমি তোমাদের কমেন্ট সেম পিসিতেই দেখতে পাচ্ছি, কিন্তু আমি অন্য আরেকটা ডিভাইসে মানে প্যারালালি কমেন্ট করে করে ক্লাসটা নিই, তো সেখানে কোনোভাবেই তোমাদের কমেন্ট গুলো আসছে না। সেই জন্য আজকে জানি না, হয়তো বা তোমাদের প্রশ্ন থাকলে সেগুলো আনসার করাটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। আমি পিসিতেই অল্টারনেট করে একটু দেখে নিব। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। আচ্ছা, আমি আবারও একটু গত ক্লাস থেকে শুরু করি। গত ক্লাস থেকে শুরু করলে তাহলে আমাদের আজকে তো গত ক্লাসেরই আসলে কন্টিনিউয়েশন, আমরা সেটা একটু দিতে পারবো। আচ্ছা, তো আমি আমার পরিচয় জানো সবাই। আমি ডক্টর নাসরিন আক্তার মায়া, আমি ফার্মাকোলজিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছি। আর আপাতত তোমাদের জন্য চেষ্টা করছি লাইভে কিছু ক্লাস নেয়ার। তো আমরা ছিলাম গত ক্লাসে, আমরা আমরা আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ছি, তাই তো? তো কার্ডিওভাস্কুলার সিস্টেমে হঠাৎ করে আমরা রেনাল ফার্মাকোলজি পড়ছি। এটা নিয়ে খুব সম্ভবত তোমাদের মধ্যে একটু কনফিউশন ছিল যে মানে ম্যাম তো কার্ডিওভাস্কুলার শেষ না করেই রেনালে চলে গেল, এটা কেমন হলো? তো ওইটা তোমাদেরকে বুঝিয়ে বুঝি। সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা আসলে যখন পড়াই তখন পড়ানোটা এবং শেখানোটা, অথবা তোমাদের শেখাটা, যেটা আমার মনে হয় যে একটা বেটার অ্যাপ্রোচ, সেটা হচ্ছে যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটু ইন্ট্রোডাকশন, তারপরে আমরা সাধারণত চলে যাই হচ্ছে হাইপারটেনশন, অ্যান্টি হাইপারটেনসিভ গুলো পড়াতে। তো অ্যান্টি হাইপারটেনসিভ গুলো পড়ালে তখন তোমাদেরকে কার্ডিওভাস্কুলার সিস্টেমে যে সমস্ত ড্রাগস গুলো আছে সেই ড্রাগস গুলো সম্পর্কে একটা ওভারভিউ করানো যায়। তো সেই ওভারভিউ করানোর পর তারপর যখন আমরা গ্রুপ অফ ড্রাগসে ঢুকে যাই, তখন একটা একটা করে ড্রাগ, একটা একটা করে গ্রুপ তোমাদের কাছে পরিচিত হতে থাকে। তো একটা একটা করে গ্রুপ যখন পরিচিত হতে থাকে, এরপর ফার্দার ধরো আবার হার্ট ফেলার পড়ালাম, অথবা হচ্ছে ইসকেমিক ডিজিজ গুলো পড়ালাম, তখন তোমাদের কাছে জিনিসগুলো মনে হয় যে আচ্ছা ঠিক আছে, আমরা তো এই ড্রাগসটার নাম জানি, ওই ড্রাগসটার নাম জানি। হ্যাঁ, মানে তখন বুঝতে সুবিধা হয়। তো রেনাল ফার্মাকোলজি হচ্ছে ওই যে আমি বললাম যে অ্যান্টি হাইপারটেনসিভ সম্পর্কে তোমাদেরকে যখন একটু ইন্ট্রোডিউস করলাম যে হ্যাঁ অ্যান্টি হাইপারটেনসিভে আমরা কিছু এবিসিডি ড্রাগ ইউজ করি।
সেই ABCD গ্রুপের যে ড্রাগ গুলো মানে ডায়োরেটিক্স গুলো, সেই ডায়োরেটিক্স গুলো পড়ার জন্য আমাদেরকে রেনাল ফার্মাকোলজি করতে হয়। এই জন্য রেনাল ফার্মাকোলজি আসলে যদিও আলাদা একটা সিস্টেম হিসেবে চিন্তা করা যায়, কিন্তু এটা আসলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে একদম ইন্টারকানেক্টেড। তো এই জন্য আমি প্রেফার করি পার্সোনালি যে যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম আমরা পড়ি, বিফোর রিডিং এনি আদার ড্রাগস আমরা রেনাল ফার্মাকোলজি দিয়ে শুরু করলে আমাদের টোটাল একটা সিস্টেমও পড়া হয়ে যায়। প্লাস হচ্ছে যেগুলো নিয়ে, যে ড্রাগস গুলো নিয়ে আমাদের সাধারণত একটু কনফিউশন হয়, এই ড্রাগস এর সাথে ওই ড্রাগ মিলে যায়, রেনাল ফার্মাকোলজিতে সেই কনফিউশনটা কম হয়। তো অ্যাজ এ হোল একটা সিস্টেমও শেষ হয়ে যায়, আমার একটা স্ট্রং গ্রাউন্ডও তৈরি হয়, প্লাস হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমি অ্যান্টিহাইপারটেনসিভের একটা ড্রাগ পড়া হয়ে যায়। তো আশা করি এইটুকু কনফিউশন তোমাদেরকে দূর করতে পেরেছি যে কেন আমি রেনাল ফার্মাকোলজি পড়াচ্ছি। বাট আমি এখনো আসলে সিবিএস তেই আছি। তো সিবিএসই আছি, সিবিএস এর বাকি যে ড্রাগস গুলো বা বাকি যে চ্যাপ্টার গুলো ডিজিজ ওরিয়েন্টেড বা ইন্ডিভিজুয়াল ড্রাগ, সেগুলো আমি পরবর্তীতে আসছি। আচ্ছা, তাহলে আমরা রেনাল ফার্মাকোলজিতে ছিলাম, তাই তো? তো রেনাল ফার্মাকোলজিতে যেহেতু ছিলাম, আমরা রেনাল ফার্মাকোলজির গত ক্লাসে আমরা কি কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম রেনাল ফার্মাকোলজি বলতে এখানে ডায়োরেটিক্স এর কথা, এবং ডায়োরেটিক্স থেকে আমরা জেনেছিলাম যে যখন বডিতে ভলিউম ওভারলোড হয়ে যায়, সাপোজ এডিমা হয়ে যায়, অথবা কারো রেনাল ফাংশন ইম্পেয়ার্ড, তখন যখন বডি থেকে পানিটা বের করে দেওয়ার দরকার পড়ে, সল্ট গুলো বের করে দেওয়ার দরকার পড়ে, তখন আমরা ডায়োরেটিক্স ইউজ করি, তাই তো? আচ্ছা, তো তখন আমরা যখন ডায়োরেটিক্স ইউজ করছি তখন কি করছে, সল্ট এবং ওয়াটার এক্সক্রিশন করে দিচ্ছে, কিভাবে রিঅ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করে। এরপরে আমরা জেনেছিলাম ডায়োরেটিক্স এর বিভিন্ন টাইপের ক্লাসিফিকেশন। সেই ক্লাসিফিকেশনটা ছিল অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন, অ্যাকর্ডিং টু এফিকেসি, অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, তাই না? তো এই এফিকেসির দিক থেকে তখন আমরা জেনেছিলাম যে এফিকেসিতে হাই সিলিং বা হাইলি এফিকেশিয়াস ডায়োরেটিক্স ছিল লুপ ডায়োরেটিক্স, মডারেটলি এফিকেশিয়াস ডায়োরেটিক্স ছিল থায়াজাইড ডায়োরেটিক্স, আর লো এফিকেশিয়াস যেগুলো লো সিলিং সেগুলো বাকিগুলো ছিল, তাই না? এবং আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের ডায়োরেটিক্স যখন পড়বে তখন তোমাদেরকে লুপ ডায়োরেটিক্স এবং থায়াজাইড ডায়োরেটিক্স সম্পর্কে একদম ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে, সবকিছু জানতে হবে। তো লুপ ডায়োরেটিক্স এর ব্যাপারটা কি? লুপ ডায়োরেটিক্স এর ব্যাপারটা যে কোনো ইমার্জেন্সি কন্ডিশন, যেহেতু হাইলি এফিকেশিয়াস, অনেক বেশি সল্ট এবং ওয়াটার সে রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে এক্সক্রিশন করে দিতে পারে। সো লুপ ডায়োরেটিক্স আমরা ইমার্জেন্সি কন্ডিশন গুলোতে ইউজ করি বা অ্যাকিউট কন্ডিশনে ইউজ করি। আর থায়াজাইড ডায়োরেটিক্স যেহেতু মডারেটলি কাজ করে, তাই থায়াজাইড ডায়োরেটিক্স গুলোকে আমরা সাধারণত ক্রনিক কন্ডিশনে বা অ্যাকিউট ইমার্জেন্সি না, ওই ধরনের কন্ডিশন গুলোতে ইউজ করে থাকি। তারপর লুপ ডায়োরেটিক্স সম্পর্কে আমরা জেনেছিলাম যে এটা হাইলি এফিকেশিয়াস, হাই সিলিং ডায়োরেটিক্স কেন বলি, এরকম। আর লুপ ডায়োরেটিক্স এর মেকানিজম অফ অ্যাকশনে, নরমাল মেকানিজম অফ অ্যাকশন টু ডায়োরেসিস কিভাবে করছে, একটা সিম্পোর্টার পাম্পকে ইনহিবিট করে দিয়ে, আর আরেকটা ম্যাজিক্যাল একটা মেকানিজম ছিল, সেটা হচ্ছে পালমোনারি এডিমাতে কিভাবে কাজ করছে, তাই তো? তাহলে পালমোনারি এডিমাতে কিভাবে কাজ করছে সেটা জানতে হলো আমার কেন, কারণ আমরা ইন্ডিকেশনে পড়েছিলাম যে পালমোনারি এডিমাতে কাজ করে। এই জিনিসগুলো জানার পরে আমি আরো কি জানলাম, আমি জানলাম যে লুপ ডায়োরেটিক্স বা আমি যদি প্রোটোটাইপ ড্রাগ হিসেবে ফ্রুসেমাইডের কথা বলি বা ফিউরোসেমাইড, তখন কি জানলাম যে সাইড ইফেক্ট হিসেবে এই লুপ ডায়োরেটিক্স গুলো নানা রকম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে। পাশাপাশি আমাকে মনে রাখতে হবে যে হাইপোক্যালেমিয়া করে, হাইপার ইউরেসিমিয়া করে এবং রিভার্সিবল ওটোটক্সিসিটি করে। এই তিনটা আমরা মিস করব না। আর অ্যাডভার্স ইফেক্ট অনুযায়ী আমরা সেখানে কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কেও জেনেছি। আমরা লুপ ডায়োরেটিক্স কে হাইলি এফিকেশিয়াস বলছি এবং সেটা কেন এত বেশি ইফেক্টিভ, কেন এটার এত বেশি অ্যাডভান্টেজ সেটা সম্পর্কে যেমন জেনেছিলাম। আবার লুপ ডায়োরেটিক্স ইউজ করার সময় আমাদেরকে কি কি প্রিকশন নিতে হবে, কি কি জিনিস মনিটর করতে হবে সেগুলো সম্পর্কেও জেনেছিলাম, তাই না? যেহেতু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে সেটা মনিটর করতে হবে, যেহেতু ইউরিক অ্যাসিড বাড়ায় সেটা মনিটর করতে হবে, তারপর অন্যান্য কোন ড্রাগস একসাথে দেওয়া যাবে না, ওটোটক্সিক ড্রাগ গুলো, সেটা আমরা জেনেছিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু গত ক্লাসটা যখন আমরা একটু রিভিশন করে নিলাম, আমরা এখন চলে আসি থায়াজাইড ডায়োরেটিক্স এ।
থায়াজাইড ডায়াবেটিক্সটা কি ছিল? থায়াজাইড ডায়াবেটিক্সটা ছিল হচ্ছে আমাদের মডারেট এফিকেসির একটা ডায়াবেটিক্স, তাই তো? তো মডারেট এফিকেসির ডায়াবেটিক্স থায়াজাইড ডায়াবেটিক্স, সেখান থেকে আমি বলেছিলাম যে এই ডায়াবেটিক্স এর এই নামগুলো পড়তে হবে, স্পেশালি 3-4, কারণ এই 3 আর 4 হচ্ছে ক্লিনিক্যালি সবচেয়ে বেশি ইউজ করা হয়, ক্লোরথেলিডিয়ন আর ইন্ডোপামাইড। আর সাথে বাকিগুলো লিখতে হবে, কারণ আমরা যখন ফার্মাতে পরীক্ষা দিই তখন ফার্মাকোলজিস্টদের কাছে পরীক্ষা নেওয়ার জন্য খুব পরিচিত নামগুলো হচ্ছে ক্লোরথায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড, ঠিক আছে? তো ক্লোরোথায়াজাইড আর হাইড্রোক্লোরোথায়াজাইড এই দুটা নামের সাথে ক্লোরোথিলিডিয়াম, ইন্ডোপামাইড লিখতে হবে, আর বেন্ড্রোফ্লুমেথায়াজাইড এই নামটাও লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন থায়াজাইড ডায়াবেটিক্স আমি রিভিউ করে আসলাম যে মডারেটলি এফিকাস ডায়াবেটিক্স, এবং এই ডায়াবেটিক্সটা আমরা যখন নেফ্রনের পার্ট ধরে পড়েছিলাম যে কোন ডায়াবেটিক্স কোথায় কাজ করে, তোমাদের মনে আছে কিনা? থায়াজাইড ডায়াবেটিক্স এর লোকেশনটা এই যে গ্রিন কালার দিয়ে ডিস্টাল কনভোলেটেড টিউবিউলের প্রক্সিমাল পার্টে গ্রিন কালার দিয়ে মার্ক করা যে এরিয়াটা, সেটা হচ্ছে থায়াজাইড ডায়াবেটিক্স এর এরিয়া, এখানে কাজ করবে। আচ্ছা, থায়াজাইড ডায়াবেটিক্স কাজ করবে হচ্ছে ডিস্টাল কনভোলেটেড টিউবিউলের প্রক্সিমাল পার্টে, কিন্তু সিক্রেটেড হবে কোথায়? সেই যে ফ্রুসেমাইড পড়েছিলাম যে ফ্রুসেমাইড কাজ করবে লুপে, কিন্তু সিক্রেটেড হবে প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউলে। থায়াজাইড ডায়াবেটিক্স সিমিলারলি কাজ করবে ডিস্টাল কনভোলেটেড টিউবিউলে, কিন্তু সিক্রেটেড হবে প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউলে। এইটুকু জিনিস সবার মনে আছে নিশ্চয়ই, যে প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউলে সিক্রেটেড হবে কিন্তু কাজ করবে ডিস্টালি। আচ্ছা, তাহলে থায়াজাইড ডায়াবেটিক্স কাজ করবে বলছি, মানে মেকানিজম অফ অ্যাকশন বলছি। তো মেকানিজম অফ অ্যাকশনটা কি? থায়াজাইড ডায়াবেটিক্স এর আমরা যে ক্লাসিফিকেশনে পড়ে এসেছিলাম গত ক্লাসে, যে যখন আমরা লোভ ডায়াবেটিক্স বলছি আমি কিভাবে মনে রাখবো যে কোনটা 3টা আয়নের সিম্পল পাম্প, কোনটা 2টা আয়নের সিম্পল পাম্প। যে হাইলি এফিকেশাস সে 3টা আয়নের সিম্পল পাম্প নিয়ে কাজ করবে, আর যে মডারেটলি এফিকেশাস সে 2টা আয়নের সিম্পল পাম্প নিয়ে কাজ করবে। আমরা এভাবে মনে রাখলে আমাদের পরীক্ষার সময় কনফিউশন হবে না যে কোনটা সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ছিল, কোনটা সোডিয়াম আর ক্লোরাইড ছিল। হ্যাঁ, তো থায়াজাইড ডায়াবেটিক্সটা 2টা আয়নের যে সিম্পল পাম্প সোডিয়াম এবং ক্লোরাইডের সিম্পল পাম্প এইটাকে ইনহিবিট করবে। তো এটাকে ইনহিবিট করলে কি হচ্ছে? তাহলে থায়াজাইড ডায়াবেটিক্স ফার্স্ট সিক্রেটেড হচ্ছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউলে, সেখানে সিক্রেটেড হওয়ার পর সে ট্রাভেল করে চলে গেল কোথায়? ডিস্টাল কনভোলেটেড টিউবিউলের প্রক্সিমাল পার্টে। সেই ডিস্টাল টিউবিউলের প্রক্সিমাল পার্টে গিয়ে সেখানে একটা সিম্পল পাম্প আছে, নাম সোডিয়াম এবং ক্লোরাইড সিম্পল পাম্প। সেই সিম্পল পাম্পটাকে সে ইনহিবিট করে দেবে, সেই পাম্পটাকে কাজ করতে দিবে না। সেই পাম্পটার কাজ কি ছিল? সেই পাম্পটার কাজ ছিল হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইডকে ট্রান্সপোর্ট করা। কোত্থেকে ট্রান্সপোর্ট করা? এই যে টিউবিউল, নেফ্রনের যে টিউবিউল, এই টিউবিউলে গ্লোমেরুলার ফিল্ট্রেট যে এসেছিল, সেই ফিল্ট্রেটের মধ্যে সোডিয়াম ছিল, ক্লোরাইড ছিল, পানি ছিল, সেগুলো সাধারণত বেশ খানিকটা অংশ রিঅ্যাবজর্পশন করে, কিডনি রিঅ্যাবজর্পশন করে আবার বডিতে ব্যাক করিয়ে দেয়। সেই রিঅ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করবে কিভাবে? এই সিম্পল পাম্পটাকে যখন থায়াজাইড ইনহিবিট করে দিবে ডিস্টাল কনভোলেটেড টিউবিউলের প্রক্সিমাল পার্টের এরিয়াতে, তখন সোডিয়াম আর ক্লোরাইড আর ট্রান্সপোর্ট হতে পারবে না, তখন ওরা টিউবিউলের ভেতরেই থেকে যাবে, ওরা আর সিস্টেমিক সার্কুলেশনে ব্যাক করবে না। তাহলে ইনহিবিট active reabsorption of sodium and chloride at early part of distal convoluted tubule by inhibiting sodium chloride simple pump. এই একটা লাইনকে আমরা যদি 3টা অংশে ভাগ করে নিই, inhibit the active reabsorption of sodium and chloride, তাহলে অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করবে কার? সোডিয়াম এবং ক্লোরাইডের। কোথায়? at early part of distal convoluted tubule। এবং কিভাবে? সেটা হচ্ছে বাই ইনহিবিটিং দ্য সোডিয়াম ক্লোরাইড সিম্পল পাম্প। এই যে ইনহিবিট করলো রিঅ্যাবজর্পশনটা, তাহলে লুমেনেই থেকে গেল সোডিয়াম এবং ক্লোরাইড, তখন কি হবে? এরা ডিস্টাল কনভোলেটেড টিউবিউল থেকে কালেক্টিং ডাক্টে চলে যাবে, কালেক্টিং ডাক্ট থেকে এটা ইউরিনের সাথে এক্সক্রিট আউট হয়ে যাবে।
আর ইউরিনের সাথে এই যে এক্সট্রা এক্সক্রিশন, এটাকেই আমরা বলছি ডাইইউরেসিস, তাই না? তাহলে এইভাবে করে ডাইইউরেসিস করছে কে? থায়াজাইড ডায়োরেটিক্স। তাহলে সহজ ভাষায় কি বলবো? সোডিয়াম এবং ক্লোরাইডের সিম্পল পাম্পকে ইনহিবিট করে কাজ করবে থায়াজাইড ডায়োরেটিক্স। এটা হচ্ছে এক কথায় আনসার। আর এক কথায় অ্যান্সারটাকে যখন আমি বুঝিয়ে বলবো, তখন আমি বলবো যে রিঅ্যাবজর্পশন প্রিভেন্টেড হবে এবং সেভাবে এক্সক্রিশন হয়ে যাবে, ডাইউরেসিস হবে। আচ্ছা, এখন আমরা লুপ ডায়োরেটিক্স পড়ার সময় যেমন প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা ম্যাজিক্যাল মেকানিজম বলেছিলাম, থায়াজাইড ডায়োরেটিক্স এর তেমনি একটা ম্যাজিক্যাল একটা মেকানিজম আছে। সেটা ম্যাজিক্যাল মেকানিজমটা কি? যখন আমরা একটা পেশেন্টকে থায়াজাইড দেই, থায়াজাইড দিয়ে ট্রিটমেন্ট দিই, আমি বলেছি যে থায়াজাইড ডায়োরেটিক্স আমরা ক্রনিক কেসে দিই, আমরা অ্যাকিউট কেসে থায়াজাইড ডায়োরেটিক্স ইউজ করি না সাধারণত। তো ক্রনিক একটা পেশেন্টকে আমি থায়াজাইড ডায়োরেটিক্স দিয়ে আমি ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি, লং স্ট্যান্ডিং থেরাপি, লং টার্ম একটা ট্রিটমেন্ট চলছে থায়াজাইড ডায়োরেটিক্স দিয়ে। তো লং স্ট্যান্ডিং হলে থায়াজাইড তখন করে কি, ওই পেশেন্টকে একটা রিওয়ার্ড দেয়। সেই রিওয়ার্ডটা কিভাবে দেয়? থায়াজাইড বলে যে ঠিক আছে, তুমি আমাকে এতদিন ধরে ব্যবহার করছো, আমি তোমার বন্ধু মানুষ, তাহলে বন্ধু মানুষ হিসেবে আমি তোমাকে একটা সুবিধা দিব। তুমি আমাকে তোমার প্রেসার কন্ট্রোলের জন্য ব্যবহার করছো, তাহলে অনেকদিন ব্যবহারের পরে তোমার বডির যে ব্লাড ভেসেল গুলো, সেই ব্লাড ভেসেল গুলোকে আমি নিষেধ করে দিব। তোমার বডির যে ক্যাটেকোলামিনস গুলো আছে, তোমরা নিশ্চয়ই ক্যাটেকোলামিনস জানো অলরেডি। ক্যাটেকোলামিনস কি? সিম্প্যাথেটিক সিস্টেমের নিউরোট্রান্সমিটার গুলো, তাই না? অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, এগুলো। তো থায়াজাইড তখন করে কি, বলে যে তোমার বডির যে ব্লাড ভেসেল গুলো আছে, ওরা এই যে ক্যাটেকোলামিনস গুলো আছে, অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন, এদের প্রতি আর রেসপন্স খুব বেশি করবে না, খুব কম রেসপন্স করবে। তো আমরা কি জানি যে সিম্প্যাথেটিক সিস্টেমের কাজ হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করা, তাই না? তো সিম্প্যাথেটিক সিস্টেমে এই ক্যাটেকোলামিন গুলোর প্রতি যখন ব্লাড ভেসেলের রেসপন্স কমে যাবে, মানে কি সিম্প্যাথেটিক সিস্টেম ভেসো কনস্ট্রিকশন করতে চাচ্ছে, ব্লাড প্রেশার বাড়াতে চাচ্ছে, কিন্তু যখন এই রেসপন্স কমে যাবে, সিম্প্যাথেটিক সিস্টেম কিন্তু অতখানি ভেসো কনস্ট্রিকশন আর করতে পারবে না। তো ভেসো কনস্ট্রিকশন করতে না পারলে ব্লাড প্রেশার কিন্তু অটোমেটিক্যালি কমে আসে। তাহলে থায়াজাইড ডায়োরেটিক্স কিভাবে ব্লাড প্রেশারটা কমাচ্ছে? দেখো, ফার্স্ট হচ্ছে মেইন মেকানিজম, থায়াজাইড ডায়োরেটিক্স এর মেইন মেকানিজম হচ্ছে ডাইউরেসিস করছে, তাই না? ডাইউরেসিস এর মাধ্যমে সে সোডিয়াম ক্লোরাইড এগুলোকে বের করে দিয়ে, ওয়াটারকে বের করে দিয়ে সে ব্লাড ভলিউম কমিয়ে কাজ করছে। প্যারালালি সে কি করছে? লং স্ট্যান্ডিং থেরাপির জন্য সে বডিকে রিওয়ার্ড করছে কিভাবে? ব্লাড ভেসেলের রেসপন্স টুওয়ার্ডস ক্যাটেকোলামিন সেটাকে রিডিউস করে দিচ্ছে। তখন ক্যাটেকোলামিন আর ভেসো কনস্ট্রিকশন করতে পারে না, আর ব্লাড প্রেশারটা তখন অটোমেটিক্যালি আরো ভালো কন্ট্রোলে চলে আসে। এটা হচ্ছে ওই গতবারের মতো লুপ ডায়োরেটিক্স যেমন দেখিয়েছিলাম, যে সিম্পল পাম্পটা, যে এক সাইডে হচ্ছে তোমার রেনাল টিউবিউলের লুমেন, আর আরেক সাইডে হচ্ছে ইন্টারস্টিশিয়াম বা হচ্ছে সিস্টেমিক ব্লাড ভেসেলের লুমেন। তো এই রেনাল টিউবিউলের লুমেনের সাইডে এখানে সোডিয়াম ক্লোরাইড সিম্পল পাম্পটা সিচুয়েটেড। এই সিম্পল পাম্পটাকেই থায়াজাইড ডায়োরেটিক্স কি করে? ইনহিবিট করে দেয়। দেয়ার উইল বি নো সিম্পল পাম্প অ্যাকশন। তখন এই সোডিয়াম ক্লোরাইড আর ভেতরে ঢুকতে পারবে না, আলটিমেটলি ইন্টারস্টিশিয়ামে যেতে পারবে না। সোডিয়াম আর ক্লোরাইড তখন এই লুমেনেই থেকে যাচ্ছে, এই লুমেন থেকেই এক্সক্রিশন হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটুকু বোঝা গেছে? আমি একবার একটু চেক করি, আমাকে আবার এই ডিভাইসেই খুব সম্ভবত চেক করতে হচ্ছে। যতটুকু বুঝিয়েছি তোমরা একটু রিপ্লাই করো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আমাকে তো আবার 20 সেকেন্ড ওয়েট করতে হবে। হ্যাঁ, 20 সেকেন্ড ওয়েট করলে তাহলে আমি জানতে পারবো যে তোমরা কি কি রিপ্লাই করছো। আর তোমরা আচ্ছা, রিয়াদ লিখেছে, ম্যাম সবাইকে বলে দেন সবাইকে যাতে মেনশন করে ক্লাসে জয়েন করতে বলে দেয়। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে
তোমাদের রিয়াদ ভাইয়া বলছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে, if they are interested in joining my class they can. Okay, পড়ালেখা শুধু আমার জীবনেই নাই, সবাই প্যাথো ফার্মা শেষ করে। তুমিও শেষ করো, সমস্যা নাই। আচ্ছা তোমরা একটু রিপ্লাই করো তো বাবা, আমি একটু দেখি তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা থায়াজাইড ডায়াবেটিক্স এর মেকানিজম সম্পর্কে জানলাম। এখন আমরা সেই গতানুগতিক পড়াশোনা যে একটা ড্রাগস সম্পর্কে পড়লে তার ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন। আচ্ছা, অনেক সময় আমি খেয়াল করেছি স্টুডেন্টদেরকে যখন আমি বলছি যে সাপোজ এটা আমার লেখা আছে হচ্ছে ইন্ডিকেশন অফ থায়াজাইড ডায়াবেটিক্স, এখন সেম কথাটাই আমি যদি একটু ঘুরিয়ে বলি তোমাদেরকে, বাংলা ইংলিশ মিলিয়ে, আমরা তো এখন বাংলিশই বলি, আসলে একদমই উচিত হয় না। তো আমি যদি একটু ঘুরিয়ে বলি যে আচ্ছা আমাকে বলো তো থায়াজাইড ডায়াবেটিক্স আমি কোথায় কোথায় ইউজ করতে পারি, স্টুডেন্টরা অনেকে আছে যে কনফিউজড হয়ে যাও। আবার আমি যদি জিজ্ঞেস করি ক্লিনিক্যাল ইউজেস অফ থায়াজাইড ডায়াবেটিক্স বলো তো আমাকে, তখনও আবার কনফিউশন। আবার যদি বলি আমি কোন কোন ক্লিনিক্যাল কন্ডিশন আছে যেখানে থায়াজাইড ডায়াবেটিক্সটা তুমি ইউজ করবে, সেটাও কনফিউজ হয়ে যায়। তো আমার যেটা মনে হয় যে এই ভাষাগুলো নিয়ে তোমাদের খুব একটা ঝামেলা নাই, যে ক্লিনিক্যাল কন্ডিশন বলতে কি মিন করছে, ক্লিনিক্যাল ইউজ বলতে কি মিন করছে, কিন্তু তোমাদের কনফিউশন কি থেকে যায় যে ইন্ডিকেশন কথাটা নিয়ে। ইন্ডিকেশন মানে ইন্ডিকেট করা, ইন্ডিকেট করা মানে কোথায় ইউজ করছি, ঠিক আছে? সো হয় তোমরা খুব মুখস্থ করে ফেলো অনেকে যে আচ্ছা ইন্ডিকেশন, ইন্ডিকেশন অফ থায়াজাইড ডায়াবেটিক্স এইভাবে, এইভাবে আর পড়ো না। হ্যাঁ, ইন্ডিকেশন মানে হচ্ছে যখন আমি ক্লিনিক্যাল কোন কোন সিনারিওতে আমি থায়াজাইড ডায়াবেটিক্স ইউজ করছি। সো এই কথাটা যখন স্পেশালি ভাইবার সময় তোমাকে সরাসরি ইন্ডিকেশন অফ থায়াজাইড ডায়াবেটিক্স এই কথাটা অনেকেই বলবে না। সো অনেকেই যেহেতু বলবে না, ইন্ডিকেশন কথাটার মানেটা বুঝে তোমাদেরকে পড়তে হবে। যে কোনো ড্রাগস যখনই বলা হবে ক্লিনিক্যাল ইউজ বলো, কোথায় কোথায় ইউজ করতে পারি বলো, তখন বুঝবে যে তোমাদেরকে ইন্ডিকেশন জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিকেশন অফ থায়াজাইড ডায়াবেটিক্স, সেখানে আমি বলছি হাইপারটেনশনের কথা, হার্ট ফেইলার, ইডিমা ডিউ টু লিভার ফেইলার এন্ড নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোলিথিয়াসিস, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। হাইপারটেনশন কোন টাইপের হাইপারটেনশন? হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে কিন্তু আমরা থায়াজাইড ডায়াবেটিক্স ইউজ করব না। কারণ কি আমি জেনেছিলাম যে হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে আমাকে র্যাপিডলি ব্লাড প্রেশারটাকে কমাতে হয়, যেটা থায়াজাইড করতে পারবে না। তাহলে কে পারবে সেটা? ফ্রুসেমাইড, ফিউরেসেমাইড। কারা? মানে লুপ ডায়াবেটিক্স, তাই না? লুপ ডায়াবেটিক্স হচ্ছে আমি ইমার্জেন্সিতে ইউজ করছি। ইমার্জেন্সি মানে হচ্ছে সিভিয়ার হাইপারটেনশন, তাই তো? তাহলে সিভিয়ার হাইপারটেনশন ছাড়া মাইল্ড হাইপারটেনশনে সাধারণত ড্রাগস লাগে না, তারপরেও যদি লাগে অনেক সময় আমরা থায়াজাইড ডায়াবেটিক্স ইউজ করি, আর মডারেট হাইপারটেনশন আমরা থায়াজাইড ডায়াবেটিক্স ইউজ করি। হার্ট ফেইলারেও আমরা দেখা যায় হার্ট ফেইলার অ্যাকিউট হার্ট ফেইলার নিয়ে আসছে, ওই সময়টাতে আমরা কিন্তু থায়াজাইড ডায়াবেটিক্স ইউজ করি না, কিন্তু হার্ট ফেইলারের মেইনটেনেন্সের জন্য তখন আমরা থায়াজাইড ডায়াবেটিক্স অ্যাড করে থাকি। এছাড়া লিভার ফেইলারের জন্য, নেফ্রোটিক সিনড্রোমের জন্য, ক্রনিক লিভার ফেইলার যেমন হচ্ছে সিরোসিস অফ লিভার, ওই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা থায়াজাইড ডায়াবেটিক্স দিয়ে ট্রিটমেন্ট দিই। অ্যাসাইটিস হয়ে যায় তো ওই অ্যাসাইটিস গুলো, অ্যানাসার্কা গুলো, ডিপেন্ডেন্ট ইডিমা গুলো, সেগুলো রিলিফ করতে আমার থায়াজাইড ডায়াবেটিক্স হেল্প করে। আর ওই যে নেফ্রোলিথিয়াসিস, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, এগুলোর ডিফারেন্ট ডিফারেন্ট মেকানিজম আছে,
তোমাদের অত ডিটেলস এই মুহূর্তে জানা লাগবে না, কিন্তু জাস্ট মনে রেখো মানে রিটেনের ভলিউম বাড়াতে। হ্যাঁ, আচ্ছা, why we choose thiazide diuretics as first line antihypertensive? First line antihypertensive বলতে কিন্তু ফার্স্ট চয়েস অফ ড্রাগ মিন করছি না। মানে ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ বলতে আমরা তো অনেকগুলো অ্যান্টিহাইপারটেনসিভ এর নাম করতে হয়, আমরা গত ক্লাসে দেখেছিলাম না যে অনেকগুলো অ্যান্টিহাইপারটেনসিভ, তার মধ্যে আমি সিলেক্ট করেছিলাম এ বি সি ডি। এই এ বি সি ডি গুলো হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ, তার মধ্যে ডায়োরেটিক্স অন্যতম। আর ডায়োরেটিক্স এর মধ্যে যখন আমি অ্যান্টিহাইপারটেনসিভ বলতে আসলে কি মিন করি, যে ক্রনিক একটা ডিসঅর্ডার এবং সেটা আমার প্রেশারটাকে কন্ট্রোল রাখতে হবে, ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে চাচ্ছি, তখন যেই ডায়োরেটিকটা ইউজ করি সেটা সাধারণত আসলে থায়াজাইড ডায়োরেটিক্স, তাই না? থায়াজাইড ডায়োরেটিক্স এর দুইটা ডায়োরেটিক্স এর নাম বলেছিলাম, সেই দুইটা নাম মনে রাখবেন। আচ্ছা, এখন থায়াজাইড ডায়োরেটিক্স কে কেন আমরা অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে চুজ করছি, এটা রিটেনের কোশ্চেন, এটা ভাইবার কোশ্চেন। সেখানে যে থায়াজাইড ডায়োরেটিক্স এর ডিউরেশন অফ অ্যাকশনটা প্রলং, একটা ক্রনিক একটা ডিজিজের জন্য আমাকে মানে রেগুলার লাইফ লং ওষুধ খেয়ে যেতে হবে, তাহলে সেই ওষুধটা যদি শর্ট ডিউরেশন অফ অ্যাকশন হতো, আমাকে যদি বারবার সেই ওষুধটা ইনটেক করতে হতো, তাহলে কি হতো, পেশেন্টের কমপ্লায়েন্স নষ্ট হতো। পেশেন্ট দেখা যেত এক বেলা খাচ্ছে আরেক বেলা খাচ্ছে না, আরেক বেলা খাচ্ছে আরেক বেলা ভালো লাগছে না, ভুলে যাচ্ছে। তাহলে লং ডিউরেশন অফ অ্যাকশন হলে কি হয়, সেই ড্রাগটা যখন সে খাচ্ছে তখন তার কমপ্লায়েন্সটা ঠিক থাকছে এবং সেও হ্যাপি যে হ্যাঁ ওয়ান্স ডেইলি। আচ্ছা, ডু নট নিড ক্লোজ মনিটরিং। আমরা ফ্রুসেমাইডে দেখে এসেছিলাম ক্লোজ মনিটরিং দরকার ছিল, তাই না? হাইলি এফিকেশাস, কিন্তু তার সাইড এফেক্টও অনেক বেশি ছিল, কারণ আমাকে সেটা ক্লোজলি মনিটর করতে হয়েছিল। কি কি? সেটা হাইপারটেনশন হয়ে যাওয়ার চান্স ছিল, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাওয়ার চান্স ছিল। আমাকে থায়াজাইডের ক্ষেত্রে এত বেশি ওয়ারি করতে হবে না, ওটাও আমার মনিটর করতে হয়, কিন্তু ফ্রুসেমাইডের মতো এতটা ক্লোজ মনিটরিং দরকার পড়বে না। ইফেক্টিভ ডোজ ইজ লো, অল্প একটু ডোজ দিলেই থায়াজাইড বেশ ভালো প্রেশার কন্ট্রোল করতে পারে। সো যেহেতু অল্প ডোজেই আমি এফিকেসি পাচ্ছি, তাহলে থায়াজাইড ইজ এ গুড ড্রাগ। এরপর আমরা সেই ম্যাজিক্যাল মেকানিজমটাতে, সেটা মেনশন করার জন্যই আসলে এই কোশ্চেনটা করা হয়, যে ওয়াই উই চুজ থায়াজাইড ডায়োরেটিক্স অ্যাজ ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ। তাহলে আমাকে এই কথাগুলোর সাথে এই 4 নাম্বার পয়েন্টটাতে তোমরা একটা স্টার মার্ক করে রাখো, যে এই কথাটা আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে লং স্ট্যান্ডিং থায়াজাইড থেরাপি ক্যান ডিক্রিজ দ্য রেসপন্সিভনেস অফ ব্লাড ভেসেলস টু সার্কুলেটরি ক্যাটেকুলামিনস। সার্কুলেটরি ক্যাটেকুলামিনস এর ব্লাড ভেসেলের উপর যে ভেসোকনস্ট্রিকটিভ ইফেক্ট ছিল সেই ইফেক্টটা কমে যাবে। নো পোস্চুরাল হাইপোটেনশন, নো রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এই দুইটা কথা এখন তোমরা শিখে রাখো, পরে তোমাদেরকে আবার পড়াতে হবে। সেটা হচ্ছে নো পোস্চুরাল হাইপোটেনশন, মানে পোস্টার চেঞ্জের সাথে, যে শুয়ে আছে একজন পেশেন্ট, সে উঠে বসলো, সাথে সাথে তার ব্লাড প্রেশারটা ড্রপ করলো। তো এই যে পোস্চুরাল ড্রপ, মানে পোস্টারের সাথে ব্লাড প্রেশারের ড্রপ করে, এটাকে পোস্চুরাল হাইপোটেনশন বলে। আর সেইটাকে কম্পেনসেট করার জন্য, যে এই যে ব্লাড প্রেশার হঠাৎ করে কমে গেল, বডি তখন কি করে? বডি কিন্তু সবসময় ফিজিক্যাল যে কোনো কিছু, যে কোনো অসুবিধাকে কম্পেনসেট করার চেষ্টা করে। তখন বডি কি করে? তখন সাথে সাথে বডি হার্টবিট বাড়িয়ে দেয়। হার্টবিট বাড়িয়ে দেয়, যে মানে তখন ব্রেনে সিগন্যাল চলে যায়। তো ব্রেনে সিগন্যাল চলে যায় যে ব্লাড প্রেশার কমে গেছে। কার মাধ্যমে? ব্যারো রিসেপ্টরের মাধ্যমে। মনে আছে তোমাদের যে ব্যারো রিসেপ্টরের মাধ্যমে যখন সিগন্যাল চলে যায়, তখন সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। তখন কি করে? সিম্প্যাথেটিক সিস্টেমের মাধ্যমে ব্লাড 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 বলছি নাকি হার্ট রেট তখন অনেক বাড়িয়ে দেয় সেটাকে। এই যে রিফ্লেক্সে হার্ট রেট বেড়ে যাচ্ছে, এই জন্য এটাকে আমরা রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া বলছি। তাহলে কি হচ্ছে? পোস্চুরাল হাইপোটেনশন ফলোড বাই রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এটা থায়াজাইড ডায়াবেটিক্স এর ক্ষেত্রে হবে না। হবে অন্যান্য কিছু অ্যান্টিহাইপারটেনসিভ আছে যাদের ক্ষেত্রে পোস্চুরাল হাইপোটেনশন হয়, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয়। কিন্তু থায়াজাইডকে আমরা এই জন্যই গুড ড্রাগ বলছি, যেহেতু পোস্চুরাল হাইপোটেনশন বা রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে না। ঠিক আছে, এটুকু আশা করি বোঝা গেছে। এখন লিস্ট অফ অ্যাডভার্স ইফেক্টস দেখলেই ভয় লাগে না, যে এতগুলা, কিন্তু সেই মানে ফ্রুসেমাইডের মতো করেই মনে রাখবো।
কিভাবে আমরা ক্যাটাগরাইজ করব, যে আমরা এখানে বিভিন্ন টাইপের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, কিছু কিছু ইলেকট্রোলাইট কমে যাবে, কিছু কিছু ইলেকট্রোলাইট একটু বাড়বে, ঠিক আছে, আর সাথে দুই একটা অ্যাডিশনাল ইনফরমেশন। তাহলে প্রথমেই আমাকে বলতে হবে এখানে আসলে কি বলবো, যে পোস্চুরাল হাইপোটেনশন করে না, আবার অ্যাডভার্স ইফেক্টে লিখছি পোস্চুরাল হাইপোটেনশন করে। এইগুলো আসলে ইনফরমেশন গুলো কালেক্টেড ইনফরমেশন বলতে এটা যে কোনো ড্রাগের ইনভেনশনে তো আসলে ইম্প্রোভাইজেশন হয়, ইম্প্রোভাইজেশনের মাধ্যমে দেখা যায় যে হ্যাঁ ওয়ান্স আপন এ টাইম থায়াজাইড টাইপ ডায়াবেটিক্স গুলোর জন্য পোস্চুরাল হাইপোটেনশন হতো। তারপর যখন নিউয়ার ড্রাগস আসলো, বেটার ড্রাগস আসলো, যেগুলোতে পোস্চুরাল হাইপোটেনশন আসলে কমে গেল। তো পোস্চুরাল হাইপোটেনশন ইন এসেন্স করে না। আবার এল্ডারলি পেশেন্ট, হ্যাঁ অনেক বয়স্ক যাদের আসলে ভেসোমোটর টোনটা কমে যায়, ওদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে থায়াজাইড একা পোস্চুরাল হাইপোটেনশন করে না, কিন্তু এল্ডারলি পেশেন্টদের কি হয়, ওদের কোমরবিডিটিস থাকে। তো কোমরবিডিটিস থাকার কারণে ওরা দেখা যায় যে মাল্টিপল মেডিকেশন ওদেরকে ইনটেক করতে হয়। তো অনেকগুলো মেডিকেশন যখন একসাথে ইনটেক করে, তখন এই মাল্টি ড্রাগের জন্য দেখা যায় যে পোস্চুরাল ড্রপের টেন্ডেন্সি ডেভেলপ করা যায়, এবং তখন থায়াজাইডের ওই যে একটা টেন্ডেন্সি আছে পোস্চুরাল ড্রপ করার, তখন এই মাল্টি ড্রাগ ট্রিটমেন্টের জন্য থায়াজাইড গিয়ে পোস্চুরাল হাইপোটেনশন করতে পারে। এই জন্য একজন এল্ডারলি পেশেন্ট, স্পেশালি এল্ডারলি পেশেন্ট যখন তোমার কাছে আসবে এবং এসে বলবে যে আমি কয়েকবার বাসায় মাথা ঘুরিয়ে পড়ে গেছি, তখন তোমাকে কি করতে হবে, ওর যে পলিফার্মেসি হচ্ছে, অনেকগুলো ড্রাগ একসাথে চলছে, সেটা রিভিউ করতে হবে। রিভিউ করে দেখতে হবে যে সেখানে থায়াজাইড টাইপ অফ ডায়াবেটিক্স আছে কিনা। যদি থায়াজাইড ডায়াবেটিক্স থাকে, তাহলে সেটা আমাকে হয় ডোজ রিডিউস করতে হবে অথবা স্টপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর সেই হাইপোক্যালেমিয়া করে, ফ্রুসেমাইডের মতোই হাইপোক্যালেমিয়া করে। আর আমরা বলেছিলাম যে আমার হাইপোক্যালেমিয়ার সাথে মেটাবলিক অ্যাসিড বেস ব্যালেন্স ডিসঅর্ডার কোনটা হয়, হাইপোক্যালেমিয়া। মানে আমি যদি পটাশিয়ামকে কনসিডার করি ওই যে কার্বন ডাই অক্সাইডের মতো করে, তোমরা অ্যাসিড বেস ব্যালেন্স নিশ্চয়ই পড়েছো, যে কার্বন ডাই অক্সাইড যেমন অ্যাসিড হিসেবে কনসিডার করতে হয়, আমরা পটাশিয়ামকেও যদি অ্যাসিড হিসেবে কনসিডার করি, আমরা কমনলি দেখতে পাবো যে মেটাবলিক অ্যাসিডোসিসে পটাশিয়াম লেভেলটা বেড়ে যায়, আর মেটাবলিক অ্যালকাইলোসিসে পটাশিয়াম লেভেলটা কম থাকে। তাহলে থায়াজাইড যেহেতু হাইপোক্যালেমিয়া করবে, তাহলে এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকবে মেটাবলিক অ্যালকাইলোসিস। এই কথাটা তোমরা যদি মনে রাখতে পারো, তোমাদের জন্য সহজ হয়ে যায় সারা জীবনে, তখন আর আলাদা করে খুঁজে বেড়াতে হবে না যে আচ্ছা অ্যালকাইলোসিসের সময় পটাশিয়ামের কি হলো। মনে রাখবে অ্যালকাইলোসিস মানে পটাশিয়াম কমে যাবে, অ্যাসিডোসিস মানে পটাশিয়াম বাড়বে। এছাড়া কি হয়, সেই সোডিয়াম কমে যাবে, ওয়াটার বডি থেকে বের হয়ে যাবে, তাহলে কি হাইপোভলিমিয়া হবে। আবার ইউরিক অ্যাসিড কিন্তু বেড়ে যাবে, গাউট হবে সেখান থেকে। ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, আরেকটা জিনিস বেড়ে যায়, সেটা হচ্ছে গ্লুকোজ লেভেল বেড়ে যায়। হ্যাঁ, তো এই গ্লুকোজ লেভেল যখন বেড়ে যায়, থাইরয়েড যখন গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়, বডি টেন্ডেন্সি হচ্ছে, যদি কার্বোহাইড্রেট থাকে, বডি কিন্তু কার্বোহাইড্রেটকে আসলে সহজে খরচ করতে চায় না। কার্বোহাইড্রেট মানে আমরা যখন ডায়েট করার কথা বলি, তখন কেন সাজেস্ট করি যে ডায়েট করলে কার্বোহাইড্রেট কম খাবেন। কারণ কি, বডিতে তুমি যখনই কার্বোহাইড্রেট দিবে, সে সরাসরি কার্বোহাইড্রেটকে কাজে লাগাতে না পারলেও বডির টেন্ডেন্সি হচ্ছে কার্বোহাইড্রেটকে সে স্টোর করে রাখবে, এবং সেই স্টোরেজ সে সাধারণত করে কি করে, সে কার্বোহাইড্রেটকে লিপিডে কনভার্ট করে। বায়োকেমিস্ট্রি পড়া, তাই না, কার্বোহাইড্রেটকে সে লিপিডে কনভার্ট করে। তো লিপিডে কনভার্ট করলে তখন কি হয়, ডিসলিপিডেমিয়া হয়ে যায়। তো এই জিনিসটাই হচ্ছে থাইরয়েড ডায়াবেটিক্স, যখন গ্লুকোজ লেভেল বাড়িয়ে দিচ্ছে, তখন কিছু গ্লুকোজ লিপিডে কনভার্টেড হয়ে ডিসলিপিডেমিয়া করছে। এছাড়া প্যারেস্থেসিয়া করতে পারে, মাসেল পেইন করতে পারে, ঠিক আছে, এগুলো ইলেকট্রোলাইটের জন্য। আচ্ছা, এখন আমরা দুইটা শেষ করলাম, দেখো যে আমরা ফ্রুসেমাইড শেষ করলাম, মানে লুপ ডায়াবেটিক্স শেষ করলাম, আর থায়াজাইড ডায়াবেটিক্স শেষ করলাম, মানে হাই এফিকেশন ডায়াবেটিক্স শেষ করলাম, মডারেট এফিকেশন ডায়াবেটিক্স শেষ করলাম। এখন আমরা চলে যাই হচ্ছে লো এফিকেশন ডায়াবেটিক্স গুলোতে।
লো এফিকেশিয়াস ডায়াবেটিক্স গুলোতে আমরা পড়েছিলাম যে কালেক্টিং টিউবিউলে কাজ করবে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স গুলো, কালেক্টিং টিউবিউলে গিয়ে কাজ করবে, তাই না? পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স গুলোর নাম মনে রাখার জন্য আমরা একটা নিউমোনিক ইউজ করি, সেটা হচ্ছে সিট। দেখা যায় কি যখন একসাথে প্রফে অথবা অ্যাসেসমেন্টে আমাদের যখন অনেকগুলো পড়া পড়তে হয়, তখন আর এই পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স এর নাম মুখস্থ করার সময় পাওয়া যায় না, বা তখন মনেও আসতে চায় না, পড়ে যায় কোনো রকমের চোখে দেখে যায় কিন্তু মাথায় থাকে না। তো আমরা যদি এরকম ছোট ছোট নিউমোনিক ইউজ করে আমরা কিছু মনে রাখি, তাহলে এগুলো আমাকে পরীক্ষার সময় মনে করতে হেল্প করে। তো পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স আমরা মনে রাখি সিট দিয়ে। সিটের মধ্যে কি আছে? এস ফর স্পাইরোনোলেকটন, ই ফর এপ্লিরেনন, এ ফর অ্যামিওডেরন, অ্যামিলোরাইড, আর এ ফর টি ফর ট্রাইএমটেরিন। ঠিক আছে? তো এই সিট দিয়ে মনে রাখলে তাহলে কি হয়? স্পাইরোনোলেকটন, এপ্লিরেনন, অ্যামিলোরাইড আর হচ্ছে ট্রাইএমটেরিন। আর এদেরকে আমরা যদি ফার্দার ক্লাসিফাই করি, ক্লাসিফাই করলে কি হচ্ছে? এখানে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসেবে স্পাইরোনোলেকটন আর এপ্লিরেনন চলে যাচ্ছে, আর সোডিয়াম চ্যানেলের ইনহিবিটর হিসেবে অ্যামিলোরাইড আর ট্রাইএমটেরিন চলে যাচ্ছে। ঠিক আছে? তোমাদের পরীক্ষার জন্য যখন পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স পড়তে হবে, তখন এতটুকু জায়গা অন্তত পড়তে হবে, আর বাকিটুকুর মধ্যে স্পাইরোনোলেকটন পড়তে হবে। এই পেজের মধ্যে তোমাকে ডিটেলস যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্পাইরোনোলেকটন, আর বাকিগুলো শুধু সিট মনে রাখলেই চলবে, এবং সিটে কোন গ্রুপে কে পড়ছে, কে অ্যালডোস্টেরনের অ্যান্টাগনিস্ট আর কে সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে কাজ করছে, এটুকু জেনে রাখতেই হবে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু বললাম যে স্পাইরোনোলেকটনটা আমাকে জানতে হবে, তাহলে স্পাইরোনোলেকটন সম্পর্কে প্রিলিমিনারি কিছু ইনফরমেশন। এটা কি আমরা দেখলাম যে এটা পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। এটা কিভাবে কাজ করে? অ্যালডোস্টেরন রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। অ্যালডোস্টেরন যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করবে, সেই রিসেপ্টরকে ব্লক করে দিয়ে কাজ করে। স্পাইরোনোলেকটনের স্টেরয়েড নিউক্লিয়াস থাকে, এই জন্য এটাকে স্টেরয়েড টাইপ একটা ড্রাগ বলা হয়, বা স্ট্রোজেন লাইক ইফেক্ট আছে বলা হয়। আর স্ট্রোজেন লাইক ইফেক্ট যাদের থাকে তাদের কি হয়? অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট থাকে, তাই না? এটা ফিজিওলজি, যে ইস্ট্রোজেন লাইক ইফেক্ট থাকলে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক মানে টেস্টোস্টেরনের ঠিক অপোজিট ফাংশন থাকবে। তাহলে টেস্টোস্টেরনের যা যা ফাংশন থাকে তার অপোজিট ফাংশন গুলো করবে আমরা স্পাইরোনোলেকটন ইউজ করলে, মানে অনেকটা ইস্ট্রোজেনের মতো কাজ করবে। এই চারটা কথা আমরা একটু মনে রাখলে আমাদের কি সুবিধা হয়? স্পাইরোনোলেকটনের অ্যাডভার্স ইফেক্ট গুলো মনে রাখা আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে? তাহলে পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, পটাশিয়াম স্পেয়ারিং কথাটার মানে কি? মানে পটাশিয়ামকে মাফ করে দেয়, ছেড়ে দেয়। অন্যান্য ডায়াবেটিক্সরা যেমন পটাশিয়ামকে ঘাট ধরে বের করে দিচ্ছিল না, যে আমি সোডিয়ামকে রাখতে চাই, আমি পটাশিয়ামকে রাখতে চাই না, তো স্পাইরোনোলেকটন আবার এদিক থেকে ভালো, ভদ্র, সে পটাশিয়ামকে জায়গা দেয়, পটাশিয়ামকে বের করে দেয় না, মানে পটাশিয়ামকে ছেড়ে দেয় যে না থাক, পটাশিয়ামকে বের হতে হবে না। তাহলে পটাশিয়ামকে বের হতে হবে না, তাহলে অন্য ড্রাগস গুলো যেটা করছে যে পটাশিয়ামকে এক্সক্রিশনের মাধ্যমে হাইপোক্যালেমিয়া করছে, স্পাইরোনোলেকটন তাহলে হাইপোক্যালেমিয়া করছে না। এইটুকু বোঝা গেছে? স্পাইরোনোলেকটন হাইপোক্যালেমিয়া করবে না, উপরন্তু এমন কোন ফিজিক্যাল কন্ডিশন থাকলো যেখানে হাইপার ক্যালেমিয়া হয়তো ডেভেলপ করতে পারে। মানে স্পাইরোনোলেকটন এমন না যে পটাশিয়াম লেভেল বাড়িয়ে দিবে, কিন্তু পটাশিয়ামকে যেহেতু স্পেয়ার করে যায়, তাই পটাশিয়ামের মানে হাইপোক্যালেমিয়াটা করবে না। আর অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করবে, এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশনের জন্য মনে রাখবো। আর অ্যান্টি অ্যান্ড্রোজেনিক হিসেবে কাজ করবে, সেটা আমরা অ্যাডভার্স ইফেক্টের জন্য মনে রাখবো। এখন স্পাইরোনোলেকটনের তাহলে ইউজ কোথায়? ক্লিনিক্যাল ইউজেস কি কি? ক্লিনিক্যাল ইউজ, হ্যাঁ, ইন্ডিকেশন মানে হচ্ছে ক্লিনিক্যাল ইউজ। এমন কিছু ক্লিনিক্যাল কন্ডিশনের নাম বলো যেখানে আমরা স্পাইরোনোলেকটন ইউজ করতে পারি। যে কোনো ভাবে কোশ্চেনটা করা যায়। সেক্ষেত্রে আমরা বলবো হার্ট ফেইলারে আমরা স্পাইরোনোলেকটন ইউজ করতে পারি। আমরা কোথায় পড়ে এসেছি হার্ট ফেইলারে কাকে ইউজ করব? হার্ট ফেইলারে সাধারণত আমরা ফ্রুসেমাইডের নাম পড়ে এসেছি, তাই না? ফ্রুসেমাইডে কখন ফ্রুসেমাইডে আমরা ইউজ করছি? যখন ফ্রুসেমাইড যখন হার্ট ফেইলারে পালমোনারি ইডিমা ডেভেলপ করছে, তাই না? মানে অ্যাকিউট কন্ডিশন, সিমটোমেটিক হার্ট ফেইলার যখন হচ্ছে, যে পেশেন্টের ব্রেথলেসনেস হচ্ছে,
পেশেন্ট শুতে পারছে না, পেশেন্টের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, পেশেন্ট কোনো কাজ করতে পারছে না, এক্সারশনাল ডিসনিয়া হচ্ছে, তখন আমরা ফ্রুসেমাইড ইউজ করেছি, তাই তো? এখন হার্ট ফেলিয়ারের পেশেন্ট মোটামুটি স্টেবল আছে, অতটা সিমটোমেটিক না, তখন আমি দেখা যাচ্ছে যে তাকে কিছু ডায়াবেটিক্স দিয়ে আমার রাখতে হয়। সেক্ষেত্রে আমি পটাশিয়াম লুজিং যে ডায়াবেটিক্স গুলো কন্টিনিউ করছে পেশেন্ট, সেটার সাথে কম্বিনেশনে স্পাইরোনোলেকটিন দিয়ে থাকি, যেন পটাশিয়ামটাকে ব্যালেন্স করে রাখা যায়। এটুকু ক্লিয়ার? আমি এখন আর মানে কমেন্ট চেক করতে যাচ্ছি না, কমেন্ট চেক করতে গেলে আবারও আমাকে মানে অনেকগুলো প্রসিডিউরের মধ্যে দিয়ে যেতে হবে। তো হার্ট ফেইলারে তাহলে আমরা কি করছি, হার্ট ফেইলারে ইন কম্বিনেশন উইথ আদার পটাশিয়াম লুজিং ডায়াবেটিক্স উই ক্যান ইউজ স্পাইরোনোল্যাকটিন। হার্সুটিজম, হার্সুটিজম কেন? হার্সুটিজম মানে কি? হার্সুটিজম মানে হচ্ছে আনওয়ান্টেড হেয়ার গ্রোথ, তাই না? আনওয়ান্টেড হেয়ার গ্রোথ, সেটাই হচ্ছে হার্সুটিজম। যার দাঁড়িয়ে ওঠার কথা ছিল না তার দাঁড়িয়ে উঠছে, ব্যাপারটা এরকম, তাই না? তো এই হার্সুটিজম বা হিরসুটিজম যে যেটা বলে, এই হার্সুটিজমের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড্রোজেনের প্রভাব, তাই না? মানে আমরা কি বলি যে আমরা বলি যে মেয়েরা সাজে বলে সুন্দর, হ্যাঁ, আর ছেলেরা সাজে না বলে সুন্দর না। কিন্তু দেখো মানে আল্লাহ কিন্তু ছেলেদেরকে টেস্টোস্টেরন দিল আর মেয়েদেরকে হচ্ছে ইস্ট্রোজেন দিল, ঠিক আছে? টেস্টোস্টেরনের কাজ হচ্ছে আনডিউ সব হেয়ার গ্রোথ গুলো করা, তারপর একনি টাইপের স্কিন লেশন এগুলো প্রডিউস করা, তাই না? মেয়েরা খুশি হয়ে যাচ্ছে না? তো সেই টেস্টোস্টেরন গুলোর জন্য কিন্তু ছেলেরা আসলে আমাদের গতানুগতিক সৌন্দর্যের ব্যাখ্যায় কদাকার হয়ে যায়, তাই না? আর মেয়েরা ওই টেস্টোস্টেরনটা কম থাকে, ইস্ট্রোজেনটা বেশি থাকে বলেই মেয়েরা গ্লো করে, ঠিক আছে? তো যখন দেখা যাচ্ছে যে কারো হার্সুটিজম টাইপের প্রবলেম, যেমন হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হ্যাঁ, সেখানে মানে ওভারিতে অনেকগুলো সিস্ট জমা হয়, তখন দেখা যায় যে ওই পেশেন্টের টেস্টোস্টেরন বেড়ে যায়। টেস্টোস্টেরন বেড়ে গেলে ওই পেশেন্টের একনি হয়, হার্সুটিজম হয়, সেগুলোকে সেগুলো তার জন্য একটা ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে যায় আসলে আমাদের সোশ্যাল মানে ইয়ের জন্য, দৃষ্টিভঙ্গির জন্য। তো তখন তার সেই সিমটম গুলোকে কন্ট্রোল করার জন্য তাকে অনেক সময় স্পাইরোনোল্যাকটিন টাইপের ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়। প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম, যেমন কনস সিনড্রোম, হ্যাঁ, হাইপার অ্যালডোস্টেরনিজমে যেহেতু অ্যালডোস্টেরনের অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, তাহলে অ্যালডোস্টেরন বাড়বে যে সমস্ত কন্ডিশনে, সেই সমস্ত কন্ডিশনে স্পাইরোনোল্যাকটিন দিয়ে ট্রিটমেন্ট করা হবে। তাহলে হাইপার অ্যালডোস্টেরনিজম সেটা প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। কনস সিনড্রোমের জন্য হতে পারে সেটা লিভার সিরোসিস বা নেফ্রোটিক সিনড্রোমের সেকেন্ডারি হিসেবে হতে পারে। তাহলে ওই কন্ডিশন গুলোতে আমরা স্পাইরোনোল্যাকটিন দিচ্ছি। রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, আমরা অ্যান্টিহাইপারটেনসিভ এর ক্লাসে বলেছিলাম যে প্রথমে আমরা মনোথেরাপি দিয়ে ট্রাই করব, তাই না? যে এসি ইনহিবিটর দিয়ে সাপোজ ট্রাই করব, তারপর সেটার সাথে একটা ড্রাগ ইউজ করব, তারপরে সেটাতেও কন্ট্রোল না হলে আরেকটা ড্রাগ ইউজ করব। যখন তিনটা ড্রাগ ইউজ করেও কাজ হচ্ছে না, তখন আমরা দেখা যায় যে পটাশিয়াম লেভেলটা স্টাডি করি, যে পটাশিয়ামটা কন্ট্রোলে আছে কিনা। পটাশিয়ামটা যদি ভালো থাকে, হাইপার ক্যালেমিয়া যদি না থাকে, তখন আমরা দেখা যায় স্পাইরোনোল্যাকটিন অ্যাড করে দিই। তো ওই হাইপারটেনশন গুলোকে বলা হয় রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বা রিফ্র্যাক্টরি হাইপারটেনশন। এরকম কিছু টার্মস এর সাথে পরিচিত থাকবে। রেজিস্ট্যান্ট বা রিফ্র্যাক্টরি, রেজিস্ট্যান্ট বললে বুঝি যে কোনো কিছু কাজ করছে না, রিফ্র্যাক্টরি বললে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই। তো রিফ্র্যাক্টরি মানেও হচ্ছে রেজিস্ট্যান্ট, যে সব ধরনের ড্রাগ ট্রাই করা হচ্ছে কিন্তু ট্রিটমেন্ট ফেল করছে। তো রিফ্র্যাক্টরি বা রেজিস্ট্যান্ট হাইপারটেনশনেও আমরা স্পাইরোনোল্যাকটিন ইউজ করে থাকি আফটার চেকিং দ্য পটাশিয়াম লেভেল। অ্যাডভার্স ইফেক্ট অফ স্পাইরোনোল্যাকটিন, স্পাইরোনোল্যাকটিনের অ্যাডভার্স ইফেক্ট কি হচ্ছে, সেখানে আবার ওই যে যেহেতু পটাশিয়াম স্পেয়ার করে যায়, তাহলে হাইপার ক্যালেমিয়া হওয়ার চান্স থাকে। আর ওই যে বলেছিলাম যে পটাশিয়াম বাড়লে মনে রাখবে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হবে, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে। আর বলেছিলাম কি যে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আছে বা ইস্ট্রোজেন লাইক ইফেক্ট আছে, তাহলে সেখানে কি হচ্ছে, ফেমিনাইজেশন হচ্ছে। একটা মেল পেশেন্টের ফেমিনাইজেশন হবে, মানে তার গাইনিকোমেশিয়া ডেভেলপ করতে পারে, তার সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। আর ফিমেল পেশেন্টের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস হতে পারে। আর যেহেতু ওই যে ফেমিনাইজেশন করে, গাইনিকোমেশিয়া করে, তাহলে ব্রেস্ট টিস্যুর ওভারগ্রোথ থেকে
ব্রেস্ট কার্সিনোমা হতে পারে যদি ক্রনিক ইউজ করা হয়। কন্ট্রাইন্ডিকেশন কি? সেই হাইপারক্যালেমিয়া। ঠিক আছে, হাইপারক্যালেমিয়া যদি থাকে পেশেন্টের, ওই যে আমরা বললাম যে রিফ্র্যাক্টরি হাইপারটেনশনে আমি কখন স্পাইরোনোলেকটন দিব, আমাকে আগে চেক করতে হবে যে পটাশিয়াম অলরেডি বেশি আছে কিনা, তাহলে তো আমি দিতে পারবো না। তাহলে হাইপারক্যালেমিয়া থাকলে সেই পেশেন্টকে আমরা স্পাইরোনোলেকটন দিব না, অ্যাডিসনস ডিজিজে দিব না। আমি ইউজ করলাম কোথায়? আমি ইউজ করলাম কন সিনড্রোমে, আমি ইউজ করলাম কুশিং সিনড্রোমে। তো অ্যাডিসনস ডিজিজ কি? অ্যাডিসনস ডিজিজ হচ্ছে যেখানে অপোজিট হয়, মানে পটাশিয়াম বেড়ে যায় আর সোডিয়াম কমে যায়। তাহলে সেখানে আমি অলরেডি, তাহলে আমি বুঝতে পারছি যে পটাশিয়াম যেহেতু বেড়ে যায়, আমি সেখানে স্পাইরোনোলেকটন দিতে পারবো না। আচ্ছা, এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষার কোশ্চেন যে থায়াজাইড আর স্পাইরোনোলেকটনের মধ্যে ডিফারেন্স বলো, অথবা কোশ্চেন আসে যে থায়াজাইড এবং হচ্ছে ফ্রুসেমাইডের মধ্যে ডিফারেন্স লিখো, অথবা আসে যে থায়াজাইড এবং ফ্রুসেমাইডের কমন অ্যাডভার্স ইফেক্ট গুলো সেগুলো মেনশন করো। তো যে কোনো ধরনের ডিফারেন্সের জন্য, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টের জন্য আমরা কি করবো, আমরা সবসময় ট্রেড গুলো মনে রাখবো। আমরা ট্রেড গুলো কিভাবে মনে রাখবো? সাধারণত আমরা একটা ড্রাগকে যেভাবে স্টাডি করি, একটা ড্রাগের প্রথমে আমরা সোর্স জানার চেষ্টা করি, আমরা সেটা স্ট্রাকচার বোঝার চেষ্টা করি, তারপর ফার্মাকোকাইনেটিক প্রপার্টি বোঝার চেষ্টা করি, মেকানিজম অফ অ্যাকশন দেখি, ইন্ডিকেশন দেখি, কন্ট্রাইন্ডিকেশন দেখি, অ্যাডভার্স ইফেক্ট দেখি, এইভাবে করে দেখি। আবার কিছু স্পেসিফিক পয়েন্ট থাকলে সেগুলো সম্পর্কে জানি। তো আমরা যে কোনো দুইটা ড্রাগের মধ্যে যখন আমাদেরকে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে বলা হবে, আমরা তখন সিমিলার ফ্যাশনে চিন্তা করব যে এই দুইটা ড্রাগের মধ্যে স্ট্রাকচারে কোনো পার্থক্য আছে কিনা, এই দুইটার সোর্সে কোনো পার্থক্য আছে কিনা, ফার্মাকোকাইনেটিক প্রপার্টি কোথায় কোথায় এদের পার্থক্য আছে, রুটে পার্থক্য আছে কিনা, অ্যাবজর্পশনে পার্থক্য আছে কিনা, বায়োট্রান্সফরমেশনে পার্থক্য আছে কিনা, এক্সপ্রেশনে পার্থক্য আছে কিনা, এটার মেকানিজম অফ অ্যাকশনে কোথাও পার্থক্য আছে কিনা, এটার বিভিন্ন ইন্ডিকেশনের মধ্যে কোথাও একদম গ্রসলি মেনশন করার মতো পার্থক্য আছে কিনা, অ্যাডভার্স ইফেক্ট মেনশন করার মতো কিছু আছে কিনা। তো এখানে দেখো থায়াজাইড এবং স্পাইরোনোলেকটনের মধ্যে যখন আমরা ডিফারেন্স গুলো পড়ছি, তখন আমরা কি দেখছি? এফিকেসির কথা আমরা মেনশন করেছি, কেমিস্ট্রির কথা মেনশন করেছি, অনসেট অফ অ্যাকশন, কার স্লো কার র্যাপিড অনসেট অফ অ্যাকশন, সাইট অফ অ্যাকশন, পটাশিয়াম লেভেলের উপর ইফেক্ট কি, অ্যালডোস্টেরন রিসেপ্টরের উপর ইফেক্ট আছে কিনা, গাইনিকোমেশিয়া মানে অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্ট আছে কিনা, অ্যাসিড বেস ডিসঅর্ডারের উপর ইফেক্ট কেমন, এই জিনিসগুলো আমরা মেনশন করে তারপরে আমরা দুইটা ড্রাগের আন্ডারে সেগুলো মেনশন করেছি কার থেকে কে কতটুকু ডিফারেন্ট। ঠিক আছে? আচ্ছা, আমরা স্পাইরোনোলেকটন পর্যন্ত গেলাম, মানে আমরা টিউবিউল গুলো কতটুকু শেষ করলাম, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ লিম্বি শেষ করলাম, তারপর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল শেষ করলাম, আর কালেক্টিং টিউবিউল শেষ করলাম। এখন আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন যাই, মানে আমরা শুরুতে চলে গেছি, সেটা কোথায়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তাই না? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে মনে আছে তোমাদের যে দুইটা ড্রাগ কাজ করে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে, কাজ করে আর সিক্রেটেড হয়, পার্থক্য আছে কিন্তু। হ্যাঁ, সিক্রেটেড হয় কে কে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে তোমরা একটু রিকল করো, সেটা হচ্ছে লুপ ডায়োরেটিক্স আর থায়াজাইড ডায়োরেটিক্স সিক্রেটেড হয়। আর প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কাজ করবে কে কে? টিউবিউলে কাজ করবে অসমোটিক ডায়োরেটিক্স আর কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস গুলো। এখন অসমোটিক ডায়োরেটিক্স কাকে বলে? এই অসমোটিক ডায়াবেটিক্স বা অসমোটিক, এই কথাটা আমরা আরেকটা ড্রাগের ক্লাসিফিকেশনে পড়বো, সেটা হচ্ছে কনস্টিপেশনের সময়। ঠিক আছে, কনস্টিপেশনের যে সমস্ত ড্রাগস গুলো সেখানেও আমরা অসমোটিক ল্যাক্সেটিভের নাম করবো। তো অসমোটিক কথাটার মানে কি? অসমোটিক কথাটার মানে হচ্ছে সে যখন একটা লুমেনে ঢুকবে, সে ওই লুমেনে স্টে করবে, সে রিঅ্যাবজর্পশন হবে না। সে যখন লুমেনে স্টে করে তখন সে ওই লুমেনের ভেতরের এনভায়রনমেন্টটা সেখানে কি করছে? অসমোলারিটি বাড়িয়ে দেয়। অসমোলারিটি বাড়ালে কি হয়? পানির টেন্ডেন্সি হচ্ছে যেখানে অসমোলারিটি বেশি সেখানে পানি ডাইলুশনের চেষ্টা করে, তাই না? ছোটবেলার ফিজিক্স। তো সেখানে পানি যখন ডাইলুশনের চেষ্টা করে তখন সেখানে পানি থেকে যায়। পানি থেকে গেলে কি হয়? পানির রিটেনশন হয়। আমরা বলতে পারি যে অসমোটিক পার্টিকেল গুলো ওয়াটার রিটেনশন করলো। তো আমাদের পারপাস, ডায়াবেটিক্স এর পারপাস হচ্ছে আমি পানিকে বা সল্টকে রিঅ্যাবজর্পশন হতে দিব না, রিঅ্যাবজর্পশন হতে না দিয়ে আমি এক্সক্রিশন করব। এখন অসমোটিক ডায়াবেটিক্স গুলো আসলে
রিঅ্যাবজর্পশনটা কিভাবে প্রিভেন্ট করে? যেহেতু এরা অসমোলারিটি বাড়াতে পারে, তাহলে কিভাবে কাজ করবে? অসমোটিক ডায়োরেটিক্স আর স্মল মলিকুলার ওয়েট সাবস্টেন্স, they filtered by glomerulus but not reabsorbed by renal tubule. glomerulus দিয়ে ফিল্টার্ড হয়ে ওরা কিন্তু টিউবিউলের কোথাও রিঅ্যাবজর্পশন হবে না। তো রিঅ্যাবজর্পশন না হওয়ার কারণে টিউবুলে কি হচ্ছে, টিউবুলের যে গ্লোমেরুলার ফিল্ট্রেট, সেই ফিল্ট্রেটের অসমোলারিটি বেড়ে যাচ্ছে। আর অসমোলারিটি বেড়ে গেলে টিউবুলের যেমন টেন্ডেন্সি থাকে না ওয়াটারকে রিঅ্যাবজর্পশন করার, ওয়াটার তখন আর রিঅ্যাবজর্বড হবে না। ওয়াটার রিঅ্যাবজর্ব যদি না হয়, সল্ট রিঅ্যাবজর্পশন যদি না হয়, সেখানেই সলিউট গুলো থেকে যাচ্ছে, সলভেন্ট থেকে যাচ্ছে, থেকে এক্সপ্রেশনের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তাহলে অসমোটিক ডায়াবেটিক্স গুলো কিভাবে কাজ করছে? বাই ইনক্রিজিং দ্য অসমোলারিটি অফ দ্য টিউবুলার ফ্লুইড। এই অসমোলারিটি বেড়ে গেলে তখন কি হচ্ছে, সেখানে ওয়াটার রিটেনশন হচ্ছে, ওয়াটার রিটেনশন হয়ে ওয়াটারটা ইউরিনের সাথে ডায়ালিসিস হচ্ছে। ম্যানিটলের আমি যদি বলি যে ইন্ডিকেশন, হ্যাঁ, পরীক্ষায় রিটেনের জন্য শর্ট নোট হিসেবে আসতে পারে, তখন তোমরা ডিটেলস শিখো। বাট যদি ব্যাপারটা এরকম হয় যে না, ম্যানিটল সম্পর্কে দুই একটা কথা সারা জীবন মনে রাখতে চাও, সেখানে দুইটা কথা মনে রাখবে, দুইটা জায়গায় প্রেশার হবে, একটা হচ্ছে ব্রেনের আর একটা হচ্ছে চোখের। ব্রেন আর চোখ, ব্রেনের প্রেশারকে আমরা বলি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, আর চোখের প্রেশারকে বলি ইন্ট্রা অকুলার প্রেশার। ঠিক আছে? তাহলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়তে পারে, যেমন হেড ইনজুরিতে বাড়তে পারে, মেনিনজাইটিসে, এনকেফালাইটিসে বাড়তে পারে। ওই সমস্ত কন্ডিশনে আমরা কি ইউজ করি? ম্যানিটল ইউজ করি ব্রেনের ইডিমা কমানোর জন্য, ব্রেনের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কমানোর জন্য। আর যখন গ্লুকোমা হয়, গ্লুকোমাতে কি হয়? ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যায়, তাই না? তো গ্লুকোমার ট্রিটমেন্ট হিসেবে আমরা ম্যানিটল ইউজ করি না, কিন্তু গ্লুকোমার যখন সার্জারি করতে হবে, সাপোজ একটা ক্লোজ অ্যাঙ্গেল গ্লুকোমা, সেই অ্যাঙ্গেলটাকে খুলে দিতে হবে, সার্জারি করতে হবে, তখন সার্জারির আগে এবং পরে ম্যানিটল ইউজ করে চোখের প্রেশারটাকে কমিয়ে নিতে হয়। তাহলে প্রি এবং পোস্ট অপারেটিভ ইন্ট্রাঅকুলার প্রেশার কমাতে টু ডু দ্য সার্জারি অফ গ্লুকোমা, তখন আমরা ম্যানিটল ইউজ করি। বাকিগুলো তোমরা লিখে নিতে পারো, মনে রাখতে পারো, বাট আমি নেসেসারি মনে করি না। অ্যাডভার্স ইফেক্ট অফ ম্যানিটল, ম্যানিটলের অ্যাডভার্স ইফেক্ট ওই ডিহাইড্রেশন করবে, যেহেতু হচ্ছে অসমোলারিটি বাড়ায়, তাহলে এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম এক্সপ্যান্ড করতে পারে, হাইপারক্যালেমিয়া করতে পারে, হাইপারনাট্রিউমিয়া করতে পারে, ঠিক কথা। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, কার্বনিক অ্যানহাইড্রেজ হচ্ছে একটা এনজাইম, এএসপি দিলেই আমরা বুঝবো যে একটা এনজাইম, সেই এনজাইমটাকে ইনহিবিট করে কাজ করবে এসিটাজোলামাইড, ডরজোলামাইড। তো এই যে এখান থেকে এসিটাজোলামাইড নামটা আমরা সবসময় মনে রাখবো, কারণ এসিটাজোলামাইড একটা ইমার্জেন্সি ড্রাগ। আমাদের ফ্রুসেমাইড যেমন একটা ইমার্জেন্সি ড্রাগ, এসিটাজোলামাইড তেমনি একটা ইমার্জেন্সি ড্রাগ। কোন কন্ডিশনের জন্য ইমার্জেন্সি ড্রাগ? আমরা মেকানিজমটা একটু দেখে নিয়ে কন্ডিশনটা বলছি। কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর কি করবে? সেই এনজাইমটাকে ইনহিবিট করবে কোথায়? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে যখন কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমটাকে ইনহিবিট করবে, তখন সেখানে সোডিয়াম এবং বাইকার্বনেট আয়ন, মনে রাখবে সোডিয়ামের সাথে এখানে বাইকার্বনেট আয়নের রিঅ্যাবজর্পশন প্রিভেন্টেড হচ্ছে। তো রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করলে এক্সক্রিশন বেড়ে যাবে, ডায়ালিসিস হবে। এখানে দেখো আমি বোল্ড করে দিয়েছি, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরকে ইউজ করা হয় গ্লুকোমাতে। ঠিক আছে? একজন পেশেন্ট হঠাৎ করে তার একটা চোখে প্রচন্ড ব্যথা, চোখ লাল হয়ে গেছে, তখন আমি ইমিডিয়েটলি তাকে অ্যাটেন্ড করতে হবে, ইমিডিয়েটলি তাকে আমার কয়েকটা ড্রাগ দিতে হবে, যার মধ্যে একটা হচ্ছে ডায়ারিটিক্স। সেই ডায়ারিটিক্সটার নাম হচ্ছে অ্যাসিটাজোলামাইড। এই অ্যাসিটাজোলামাইডটা আইভি ইমিডিয়েটলি দিলে এই পেশেন্টের ভিশন আমরা প্রিজার্ভ করতে পারবো। কিন্তু আমরা যদি ওই মুহূর্তে অ্যাসিটাজোলামাইড দিতে হবে এই কথাটা যদি আমি না জানি, আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে ডিউটি করছি, আমার কাছে একটা পেশেন্ট আসলো প্রচন্ড পেইন নিয়ে, রেড আই নিয়ে, আমি জানি না যে অ্যাসিটাজোলামাইড দিতে হয়, ইমার্জেন্সিতে আমার কাছে অ্যাসিটাজোলামাইড ছিল, কিন্তু আমি অ্যাসিটাজোলামাইডের নামই কখনো কষ্ট করে মনে রাখি নাই।
তাহলে আমার এতটুকু না জানার জন্য একটা পেশেন্ট কিন্তু তার ভিশন লস করতে পারে, সে ব্লাইন্ড হয়ে যেতে পারে। সো এই ইমার্জেন্সি মেডিকেশন গুলো, দুনিয়াতে যত ধরনের ইমার্জেন্সি মেডিকেশন গুলো আছে, আমরা ফার্মাকোলজিতে সব মেডিকেশন গুলো করবো, কখনো আমরা ইমার্জেন্সি মেডিকেশন স্কিপ করব না। তাহলে কি হয়, আমার না জানার জন্য আমার একটা পেশেন্টের জন্য একটা লাইফ লং সাফারিং হতে পারে, সেটা লাইবিলিটিস কিন্তু আমার, এবং আমাকে কোনো এক সময় গিয়ে সেটার জবাবদিহি করতে হবে। তাহলে আমরা ইমার্জেন্সি মেডিকেশন হিসেবে এখানে অ্যাসিটাজোলামাইডের নামটা মনে রাখবো। কোথায় ইউজ করি? অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। অ্যাকিউটলি অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে গেছে, চোখের তোমার কি বলে এটাকে, অ্যাকুয়াস হিউমার ড্রেন করতে পারছে না, তখন যে প্রেশারটা তৈরি হবে, তখন যে গ্লুকোমাটা তৈরি হবে, সেটাকে আমরা বলছি অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে আমরা কি ইউজ করছি? আমরা ইউজ করছি অ্যাসিটাজোলামাইড ইমার্জেন্সিতে। আচ্ছা, তো আমরা মোটামুটি একটু ডায়াবেটিক্স গুলো সব পড়ে আসলাম, সবগুলো ডায়াবেটিক্স এর সাথে আমাদের পরিচয় হলো। তো আমি একটু এখন আবার একটু চেক করি, হ্যাঁ, যে তোমরা কোথায় আছো বা আদৌ তোমরা আমার সাথে আছো কিনা, আমি তো আসলে বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা কি আমার সাথে আছো? আমাকে শুনতে পাচ্ছো এখনো? আচ্ছা, নুরিয়া আক্তার কমেন্ট করেছো, লিভার সিরোসিসে কেন স্পাইরোনোলেকটিন ইউজ করা হয়? লিভার সিরোসিসে অ্যাসাইটিস হয়, হ্যাঁ, সেই অ্যাসাইটিস এর লিভার সিরোসিসে আসলে অনেক ধরনের তোমার প্লাজমা কন্টেন্ট, যেটা ব্লাডের কন্টেন্ট যেটা, সেগুলোর চেঞ্জ হয়। সেখানে সাধারণত থায়াজাইড ডায়ারিটিক্স ইউজ করা হয় ডায়ালিসিস করানোর জন্য, কিন্তু লিভার সিরোসিসে স্পাইরোনোল্যাকটোনও ইউজ করা যেতে পারে যদি সেখানে পটাশিয়ামের ইমব্যালেন্স থাকে। আচ্ছা, হ্যাঁ, নুরিয়া রিপ্লাই করেছো, আলম সিদ্দিক রিপ্লাই করেছো এইমাত্র, যে হ্যাঁ শুনতে পাচ্ছ। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোথাও কোনো কোশ্চেন আছে? আমি এখানে না কমেন্ট গুলো স্ক্রল করতে পারছি না, কি যে একটা সমস্যা। আমি কমেন্ট গুলো যদি স্ক্রল করতে পারতাম, তোমাদের আসলে কোশ্চেন গেছে কিনা আমি সেটা কিভাবে দেখবো বুঝতে পারছি না, এখানে দিলেও তো আসছে না। আমি তো শেয়ার স্ক্রিনে আছি, প্রবাবলি তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে মানে কমেন্ট নিয়ে স্ট্রাগল করছি। সো আই এম রিয়েলি সরি ফর দিস ক্লাস। সেখানে কমেন্ট আসলে দেখতেই পাচ্ছি না। তোমাদের কারো কোনো কোয়েরি আছে? কোনো কোয়েরি থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি আনসার করি, হ্যাঁ অথবা না কিছু একটা লিখো যদি কোশ্চেন না থাকে, আর যদি কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন লিখো। আচ্ছা, আকিবুল আলম, তোমাদের ইয়েস ম্যামের ইন্টারপ্রিটেশনটা আমাকে একটু বুঝিয়ে বলো। তোমাদের কি কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমি এই পেজে কিছুক্ষণ ওয়েট করি, আর কোশ্চেন না থাকলে তাহলে আমি আবার শেয়ার স্ক্রিনে চলে যাই, আমি স্লাইড শোতে চলে যাই।
হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা শুরু থেকে বলে এসেছি যে ডায়োরিটিক্স এর ইউজ কোথায়। ডায়োরিটিক্স এর মেইনলি ইউজ হচ্ছে বিভিন্ন টাইপের এডিমেটাস কন্ডিশন গুলোতে, হ্যাঁ, বা এডিমা না হলেও বডিতে ব্লাড ভলিউম বেড়ে গেছে, ব্লাড ভলিউম রিডিউস করতে হবে সেই ধরনের কন্ডিশনে, অথবা ইউরিন আউটপুট হচ্ছে না, ইউরিন আউটপুট বাড়াতে হবে, সাধারণত রেনাল ফেলিয়ারের পেশেন্ট, তাই তো? এই সমস্ত কন্ডিশনে আমরা ডায়োরিটিক্স ইউজ করছি। তো এর মধ্যে ইডিমেটাস কন্ডিশন, আমরা তো সব ডায়োরিটিক্স, ইডিমা হলো দিয়ে দিলাম ফ্রুসেমাইড, ইডিমা হলো দিয়ে দিলাম থায়াজাইড, এভাবে তো দিতে পারি না, তাই না? তো ডিফারেন্ট ডিফারেন্ট ইডিমায় ডিফারেন্ট ডিফারেন্ট ডায়োরিটিক্স হচ্ছে আমরা সিলেক্ট করে থাকি। সেগুলো কি? যদি পালমোনারি ইডিমা হয়, পালমোনারি ইডিমা সাধারণত একটা অ্যাকিউট কন্ডিশন, যে পালমোনারি ইডিমাটা আসলে সাধারণত হার্ট ফেলিয়ারের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। হার্ট ফেলিয়ার ব্যাপারটা কি? হার্ট তো পাম্প করতে পারছে না, তো হার্টে ভেনাস রিটার্ন তো হচ্ছে, তখন এই ব্লাড গুলোর ব্যাক ফ্লো হয়, ব্যাক ফ্লো হয়ে তখন লাংসে পানি জমা হয়ে যায়, তখন সেটাকে আমরা পালমোনারি ইডিমা বলি। আর লাংসে যখন পানি জমা হয়ে যায় তখন কি হচ্ছে? আমরা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছি না, ব্রেথলেসনেস হচ্ছে। ওই অ্যাকিউট কন্ডিশনে তখন আমরা কোনটা ইউজ করছি? লুপ ডায়োরিটিক্স। এবং কিভাবে করে ইডিমা রিলিফ হচ্ছে, পালমোনারি ইডিমা রিলিফ হচ্ছে, এটার মেকানিজম আমরা আগেই জেনে এসেছি। ইডিমা ডিউ টু ক্রনিক লিভার ডিজিজ অ্যান্ড রেনাল ডিজিজ। রেনাল ডিজিজ অথবা ক্রনিক লিভার ডিজিজের জন্য, যেমন নেফ্রোটিক সিনড্রোম, সিরোসিস অফ লিভার, এগুলোর জন্য কি হয়? অ্যাসাইটিস হয়, ডিপেন্ডেন্ট ইডিমা হতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা পেশেন্টের প্রেজেন্টেশন ওয়াইজ তখন চিন্তা করব, হয় লুপ ডায়োরিটিক্স ইউজ করতে হতে পারে, অথবা থায়াজাইড ডায়োরিটিক্স ইউজ করতে হতে পারে, অথবা স্পাইরোনোল্যাকটোন, মানে তিনটা গ্রুপের ডায়োরিটিক্সই তখন আমরা ইউজ করতে পারবো অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্টেশন অফ দ্য পেশেন্ট। আচ্ছা, সেরিব্রাল ইডিমা, আমরা বলেছিলাম যে আমি যদি অসমোটিক ডায়াবেটিক্স মানে মেনিটল, মেনিটল যদি মনে রাখতে চাই, আমি দুইটা প্রেসার মনে রাখবো, একটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার আর একটা হচ্ছে ইন্ট্রা অকুলার প্রেসার। ইন্ট্রা অকুলার প্রেসার হচ্ছে পার অপারেটিভলি, আর ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার যদি বেড়ে যায় তখন আমরা মেনিটল ইউজ করব। আর ইন্ট্রা অকুলার প্রেসার কমাতে, যে ইন্ট্রা অকুলার প্রেসারই কমাবো মানে গ্লুকোমা রিডিউস করবো, সেটার জন্য কিন্তু অ্যাসিটাজোলামাইড। এই দুইটা কিন্তু তোমরা কনফিউজ করে ফেলবে না। অ্যাসিটাজোলামাইড হচ্ছে অ্যাকিউট গ্লুকোমা নিয়ে আসলে সেখানে অ্যাসিটাজোলামাইড, আর আমার গ্লুকোমার সার্জারি করতে হবে, সার্জারির আগে এবং পরে তখন আমার চোখের প্রেসারটা কমাতে হবে, সেই সময়টাতে আমরা তখন অসমোটিক ডায়াবেটিক্স ইউজ করব। আমরা এই প্রিকশন টু বি টেকেন, এটা ফ্রুসেমাইডে অলরেডি জেনে এসেছিলাম, যে আমরা যদি একটা পেশেন্টকে ফ্রুসেমাইড দিয়ে ট্রিটমেন্ট দিই অথবা থায়াজাইড দিয়ে আমরা প্রলং টাইম, থায়াজাইড তো প্রলং ডিউরেশনে ইউজ করতে হবে, তাই না? যে আমি অ্যান্টিহাইপারটেনসিভ দিচ্ছি, তখন আমি কি কি জিনিস আমি মনিটর করব, খেয়াল রাখবো? ডিহাইড্রেশন স্ট্যাটাস দেখতে হবে আমাকে, ইলেকট্রোলাইট এর ব্যালেন্স ঠিক আছে কিনা দেখতে হবে, ইউরিক অ্যাসিড লেভেল দেখতে হবে, ব্লাড সুগার মনিটর করতে হবে, রেনাল ফাংশন ঠিক আছে কিনা দেখতে হবে। তারপর হচ্ছে লুপ ডায়োরিটিক্স হলে সেই পেশেন্টটাকে আমার ক্লোজলি মনিটর করতে হবে। আর সাথে অ্যাসোসিয়েটেড আমরা অন্য কোনো কনকমিটেন্ট ওটোটক্সিক ড্রাগ ইউজ করব না, যেমন জেন্টামাইসিন ইউজ করব না, ইউজ করব না। আর হচ্ছে আমরা পটাশিয়াম স্পেয়ারিং ডায়োরিটিক্স ইউজ করা লাগবে কিনা পটাশিয়ামের ইমব্যালেন্স থেকে, সেটাও আমরা প্রিকশন হিসেবে চিন্তা করব। আচ্ছা, আমরা যতটুকু না আসলে সোডিয়াম পড়লাম, যতটুকু না ওয়াটার পড়লাম যে ডায়োরিসিস এর জন্য, তার চেয়েও বেশি পড়লাম পটাশিয়াম, তাই তো? তাহলে পটাশিয়াম নিয়ে এত কথা যখন বললাম, তাহলে আমরা একটু পটাশিয়ামের কি হতে পারে, হয় পটাশিয়াম কমে যেতে পারে, কিভাবে কমে যেতে পারে? লুপ ডায়োরিটিক্স আর থায়াজাইড ডায়োরিটিক্স দিয়ে, অথবা পটাশিয়াম বেড়ে যেতে পারে, কাকে দিয়ে? স্পাইরোনোল্যাকটোনের কারণে। তাহলে সেগুলোর একটা ছোটখাটো ম্যানেজমেন্ট আমরা একটু মনে রাখি। হাইপোক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া মানে পটাশিয়াম কমে যাচ্ছে, হাইপোপটাশিয়ামিয়া। হ্যাঁ, হাইপোপটাশিয়ামিয়াতে মানে হাইপোক্যালেমিয়াতে কি করছি আমরা? হাইপোক্যালেমিয়াতে আমরা যদি দেখা যায় যে হ্যাঁ অল্প কিছু কমে গেছে, পটাশিয়াম লেভেল আমাদের মনে আছে 3.5 থেকে 5.5, তাই না? তো 3.5 থেকে একটু কমে গেছে,
তখন আমরা পেশেন্টকে অ্যাডভাইস করতে পারি একটা গুড ডায়েটারি ইনটেক অফ পটাশিয়াম যদি সে নেয়। সাধারণত যে কোনো ধরনের ফ্রেশ ফ্রুট, যে কোনো ধরনের ফলের মধ্যে পটাশিয়াম কন্টেন্ট বেশি থাকে, তাহলে ফ্রেশ ফ্রুট যেমন কোকোনাট ওয়াটার, বানানা, অ্যাপেল, এই ধরনের ফুড গুলো আমরা ইনটেক করতে বলবো। আর যদি দেখি যে না, এটা পটাশিয়ামের কারেকশন দরকার আছে, তখন আমরা পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে পারি। সেই সাপ্লিমেন্টটা কেটি সিরাপ নামে পাওয়া যায়, পটাশিয়াম সিরাপ নামে পাওয়া যায় আর কি। অথবা কি করতে পারি, যে পেশেন্টকে আমি লং টার্ম থায়াজাইড ইউজ করছি, পটাশিয়াম লেভেল কমে যাচ্ছে, তাহলে আমি সাথে একটা স্পাইরোনোল্যাকটোন ইউজ করতে পারি পটাশিয়াম লেভেলটাকে ব্যালেন্স রাখার জন্য। তখন সে আর পটাশিয়ামটাকে এক্সক্রিশন হতে দিবে না। এখন এটা গেল হাইপোক্যালেমিয়া ম্যানেজমেন্ট। হাইপারক্যালেমিয়া ম্যানেজমেন্ট কি হবে? হাইপোক্যালেমিয়ার কিন্তু অনেক সময় অ্যাসিমটোমেটিক থাকে, অনেক সময় গ্র্যাজুয়াল অনসেট অফ সিমটম থাকে। সাধারণত দেখা যায় যে মাসেল ক্র্যাম্প ক্র্যাম্প করে, একটু মানে খুব একটু পালপিটেশন হয়, উইক লাগে ওইরকম। কিন্তু হাইপোক্যালেমিয়ার চেয়েও খুব অ্যালার্মিং হচ্ছে হাইপারক্যালেমিয়া। যদি পটাশিয়াম লেভেল বেড়ে যায়, পটাশিয়াম লেভেল বেড়ে গেলে তখন অ্যাকিউট একটা ইমার্জেন্সি হওয়ার চান্স থাকে, সেটাকে আমরা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া বলি বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, লাইফ থ্রেটেনিং কন্ডিশন, একদম কার্ডিয়াক টক্সিসিটি হয়ে যায় আর কি। ওইটাতে পেশেন্ট ইমিডিয়েটলি এক্সপায়ার করে যাওয়ার চান্স থাকে আমরা যদি পটাশিয়াম লেভেলটা আইডেন্টিফাই করতে না পারি, অথবা আমরা যদি পটাশিয়াম লেভেল বেড়ে গেছে সেটাকে ইমিডিয়েটলি ম্যানেজ করতে না পারি, পেশেন্ট কিন্তু এক্সপায়ার করে যেতে পারে। তাহলে এটা একটা কার্ডিয়াক ইমার্জেন্সি কেস, যে হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়াতে যেহেতু ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ডেভেলপ করে পেশেন্ট এক্সপায়ার করে যাওয়ার চান্স থাকে, তাই যখন পটাশিয়াম বেড়ে যাবে, মানে 5.5 এর বেশি হয়ে যাবে, তখন আমাদের ম্যানেজমেন্টের গোল থাকবে, আমাদের ট্রিটমেন্ট গোল থাকবে সেভ দ্য হার্ট ফার্স্ট, রেদার দেন রিডিউসিং দ্য পটাশিয়াম লেভেল। আমাকে চিন্তা করতে হবে, আমাকে আগে হার্ট প্রোটেকশন দিতে হবে, হার্ট ইজ অ্যাট রিস্ক। তাহলে আমাকে কার্ডিও প্রোটেকশনের জন্য ওই মুহূর্তে ক্যালসিয়াম গ্লুকোনেট বা ক্যালসিয়াম ক্লোরাইড আইভি দিতে হবে। ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে আমাকে আগে কার্ডিয়াক প্রোটেকশন দিতে হবে হাইপার ক্যালেমিয়ার জন্য। তখন কি দিব? আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট। আর কি দিব? এরপর যখন আমি হার্ট কার্ডিও প্রোটেক্টিভ দিয়ে দিলাম, এরপর এখন আমি পটাশিয়াম কে কনসিডার করব, যে আচ্ছা এখন আমি পটাশিয়ামের লেভেল কমাতে চাচ্ছি। তখন আমি ইনসুলিন দিব এবং গ্লুকোজ দিব। এবং ইনসুলিন দিলে কি হয়? ইনসুলিন দিলে গ্লুকোজের সেলের ভেতরে এন্ট্রি হয়। পটাশিয়াম তো একটা ইন্ট্রাসেলুলার আয়ন, তাই না? পটাশিয়াম সেল থেকে আমার এক্সট্রাসেলুলার ফ্লুইডে বেড়ে গেছে, তখন আমার এই পটাশিয়ামকে আবার যদি আমি সেলের ভেতরে ঢুকিয়ে দিতে পারি, পটাশিয়ামের লেভেল কমে যাবে না? এই কাজটাই করতে হবে। এই কাজটা করার জন্য তখন কি করছি? ইনসুলিনের সাথে গ্লুকোজ দিচ্ছি। ইনসুলিন তখন কি করবে? এই গ্লুকোজকে পাঠাবে সেলের ভেতরে। এই গ্লুকোজকে সেলের ভেতরে পাঠানোর সময় গ্লুকোজ তখন পটাশিয়ামের হাত ধরে সেলের ভেতর ঢুকবে, যে আমি একা একা সেলে যেতে পারি না, তুমি আমার সাথে এসো। তখন এই যে এক্সট্রা সেলুলার ফ্লুইডে পটাশিয়ামের লেভেল বেশি ছিল, সেটা ইন্ট্রাসেলুলার লেভেলে চলে যাবে, পটাশিয়ামের লেভেল এক্সট্রা সেলুলার ফ্লুইডে কমে যাবে। সো আলটিমেটলি হাইপার ক্যালেমিয়ার ট্রিটমেন্ট হবে। তাহলে হাইপার ক্যালেমিয়ার পটাশিয়াম লেভেল কমানোর জন্য ইনসুলিনের সাথে গ্লুকোজ অ্যাডমিনিস্টার করা হয়, কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, ইমিডিয়েটলি ইমার্জেন্সিতে কি করতে হবে? আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে টু প্রোটেক্ট দ্য হার্ট। ঠিক আছে? সো গাইজ, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার সো ফার। যতটুকু পড়ানোর দরকার ছিল বলে মনে করছি ততটুকু বলার চেষ্টা করলাম। কতটুকু বুঝতে পেরেছো বুঝতে পারছি না। তো তোমাদের বোঝাপড়াটা চেক করে নেই। বোঝাপড়া চেক করার জন্য আবার প্রবলেম বেসড কোয়েশ্চেন। তো প্রবলেম বেসড কোয়েশ্চেনে তোমরা আমাকে 3টা কোয়েশ্চেনেরই আনসার লেখো, কারণ আমাকে যেহেতু এই স্ক্রিন থেকে বের হয়ে তারপর চেক করতে হবে যে তোমরা কে কি আনসার করলে। সো 3টা কোয়েশ্চেনেরই আনসার লিখো, তারপর আমি চেক করছি। ঠিক আছে? তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি? আমি একটু সিমিলার রেখেছি, নট লাইক একই পেশেন্ট, বাট তোমাদের কনফিউজ যে known case of congestive cardiac failure presents with orthopnea and bilateral basal crepitation. Which drug can reduce this symptom?
মানে কি, একজন এল্ডারলি পেশেন্ট, তার হার্ট ফেইলার আছে, হঠাৎ করে সে আমার কাছে আসলো, তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, সে শুতে পারছে না, সে শুলেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এটা কি রিফ্লেক্ট করে? এটা রিফ্লেক্ট করে পালমোনারি ইডিমা, তাই না? তাহলে এই পালমোনারি ইডিমা অ্যাকিউট কেস, পালমোনারি ইডিমার জন্য তার সিমটম হচ্ছে, তাহলে সিমটোমেটিক হার্ট ফেইলারের জন্য আমি কোন ড্রাগটা, কোন ডায়োরিটিক্সটা ইউজ করব সেটা জানতে চাচ্ছি। এক। 2 নাম্বার কোশ্চেন কি, ওই রকমই 60 ইয়ার্স এর একজন পেশেন্ট তোমার কাছে আসলো, সে হাইপারটেনসিভ পেশেন্ট। হাইপারটেনসিভ পেশেন্ট আসলো, এসে তোমাকে বললো যে ডক্টর আমি তো সাধারণত খুব বেশি মানে ডাক্তার দেখাই না, তো আমার তো প্রেশারের জন্য অনেকদিন ধরে একটা ওষুধ খাচ্ছি, আর সাথে আরো অনেক অন্যান্য ওষুধও খাচ্ছি, কিন্তু ডক্টর অসুবিধা হচ্ছে, আমি গত মানে 2-3 মাসে বেশ কয়েকবার পড়ে গেছি, কোনো কারণ ছাড়াই বসা থেকে দাঁড়াতে গেছি, আমি পড়ে গেছি, বা শোয়া থেকে উঠে বসেছি, দাঁড়াবো, আমি মাথা ঘুরিয়ে পড়ে গেছি। তো ডক্টর একটু মানে সর্ট আউট করে দাও যে আমার কেন এটা হচ্ছে। তাহলে তোমাদেরকে কোশ্চেন হচ্ছে, এই যে পেশেন্টের আনডিউ রিকারেন্ট ফল, এটার জন্য রেসপন্সিবল হতে পারে কোন ডায়োরিটিক্স। আর থার্ড কোশ্চেনটা হচ্ছে, এ 60-year-old female comes in the emergency department with unilateral painful red eye. হ্যাঁ, যে ইমার্জেন্সিতে আসলো, আসার পর একটা পেশেন্ট বলছে ডক্টর প্রচন্ড পেইন, আমার এক চোখে ব্যথা, এবং আমার চোখটা লাল হয়ে গেছে, এবং আমি কি করছিলাম, আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, সিনেমা দেখে সিনেমা হল থেকে যখন বের হয়েছি, তখন থেকে আমার এরকম একটা পেইন শুরু হয়ে গেল। কি, ওই যে লাইট কম বেশি হচ্ছে সিনেমা হলে, কি হয়, অন্ধকার, অন্ধকারের মধ্যে একবার খুব ব্রাইট লাইট, আরেকবার অন্ধকার, এতে কি হয়, এই যে সিলিয়ারি মাসেল গুলো চোখের, এই সিলিয়ারি মাসেল গুলো কন্ট্রাকশন ডাইলেটেশন হতে থাকে না, তখন হঠাৎ করে চোখের ড্রেনেজ যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে যায়, ক্যানেল অফ শ্লেম বলে, হ্যাঁ, ওইটা ক্লোজ হয়ে যায়। ওইটা ক্লোজ হয়ে গেলে তখন আর অ্যাকুয়াস হিউমারের ড্রেনেজ হতে পারে না। তো ড্রেনেজ না হলে তখন অ্যাকিউট অ্যাটাক অফ গ্লুকোমা হয়। তোমাদের কাছে জানতে চাচ্ছি, এরকম অ্যাকিউট অ্যাটাক অফ গ্লুকোমাতে তোমরা কোন ড্রাগটা ইউজ করবে। এখন তাহলে আমি একটু চেক করি। হ্যাঁ, আচ্ছা, নুরিয়ার আগের কমেন্ট গুলো আমি আর দেখতে পাচ্ছি না। নুরিয়ার আগে তোমরা যারা কমেন্ট করেছো, আমি খুবই সরি, এটা কেন যেন স্ক্রল করা যাচ্ছে না। স্ক্রল করা আসলে যাচ্ছে। আচ্ছা, 3-তে অ্যাসিটাজোলামাইড, থায়াজাইড, অ্যাসিটাজোলামাইড, থায়াজাইড, অ্যাসিটাজোলামাইড। তোমরা ফ্রুসেমাইডটা কেউ আইডেন্টিফাই করতে পারলে না? ফার্স্ট কোশ্চেনে যখন অর্থোপনিয়া হচ্ছে, অর্থোপনিয়া মানে হচ্ছে ব্রেথলেসনেস হবে যখন পেশেন্ট ইজ লাইং ডাউন। পেশেন্টের লাইং ডাউন কন্ডিশনে ব্রেথলেসনেসকে আমরা অর্থোপনিয়া বলি। এটা কখন হবে? যখন লাংসে পানি জমা হবে, মানে পালমোনারি ইডিমা। আর পালমোনারি ইডিমা হলে আমরা ইমিডিয়েট রিলিফের জন্য লুপ ডায়োরিটিক্স দিই। ভুলে গেছে? এটা লাস্ট ক্লাসের পড়া ছিল, এই জন্য সেখানে আমরা ফ্রুসেমাইড বা ফিউরেসেমাইড দিই। ঠিক আছে, তাহলে 1 নম্বরের আনসার হচ্ছে লুপ ডায়োরিটিক্স, 2 নম্বরের আনসার হচ্ছে থায়াজাইড ডায়োরিটিক্স, 3 নম্বরের আনসার হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর অ্যাসিটাজোলামাইড। ঠিক আছে, দিয়েছি ম্যাম ফ্রুসেমাইড উপরে। হ্যাঁ, আমি তো উপরে দেখতে পাচ্ছি না, খুবই দুঃখিত কেবল। হ্যাঁ, আবার আনসার করেছো, দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, আচ্ছা,
আচ্ছা, তোমাদের এর বাইরে আর কোনো কোয়েরি থাকলে আমাকে জানাও। নামাজের ব্রেকের আগে আসলে ক্লাস শেষ করতে চাচ্ছি, ব্রেক নিতে চাচ্ছি না, একবারে ক্লাস শেষ করতে চাচ্ছি। তো তোমাদের কোশ্চেন থাকলে আমাকে জানাও, আর কোশ্চেন যদি না থাকে তাহলে আমাকে হাই বাই কিছু একটা বলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে যদি কোশ্চেন না থাকে, আর না হয় এখন একটু কোশ্চেনের আনসার করে তারপর আবার। ঠিক আছে, তোমাদের সাথে তো আসলে কানেক্টেড থাকতে পারছি না, মানে সরাসরি ইন্টারেকশনে যেতে পারছি না। তো ওই সময়টাতে এই কমেন্ট গুলো একটু ভরসা, যে না মনে হয় যে না তোমাদের সাথে একটু অ্যাটাচমেন্টে আছি। আজকে কমেন্ট গুলোও দেখতে পাচ্ছি না, এত মন খারাপ লাগছে। হয়তো দেখতে পাবো পরে, কিন্তু লাইভে তো দেখতে পাচ্ছি না, অল্প কিছু। আচ্ছা নুরিয়া, দেখেছো ম্যাম, অ্যাঙ্কেল এডিমার ক্ষেত্রে কোন ডায়োরেটিক্স দিব? সাধারণত থাইরয়েড ডায়োরেটিক্স। অ্যাঙ্কেল এডিমাতে এটা ক্রনিক কন্ডিশন, তো অ্যাকিউট না হলে থাইরয়েড ডায়োরেটিক্স। ঠিক আছে, থ্যাংক ইউ গাইজ ফর লিসেনিং টু মি। আর তোমাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে, কোনো ধরনের রিকোয়েস্ট থাকলে আমাকে তোমরা জানিয়ে রেখো। আমি সেভাবে করে যদি কোনো তোমাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেইভাবে করে তোমাদেরকে মানে প্রোভাইড করার চেষ্টা করবো। ঠিক আছে, আর তোমাদের কি প্রফ নিয়ে কোনো ধরনের ডিসিশন হলো কিনা বা কিছু, আমাকে একটু, আমি রিসেন্ট কিছু আপডেটের সাথে আসলে আহ, পরিচিত নাই, তো আমাকে একটু জানিও তোমাদের যদি ওই ধরনের কোনো এক্সাম রিলেটেড কোনো ব্যাপার থেকে থাকে, কোনো স্কেজিউল হয়ে থাকে তাহলে আমাকে জানিও। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আর আমিও দোয়া করছি। আল্লাহ হাফেজ, নেক্সট দেখা হবে আবার।